সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1546তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই কাতার প্রবাসী মোহাম্মদ আরিয়ান হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সন্তান সহ সুন্দরী স্ত্রীকে তুলে দিলেন বৃদ্ধ চাচার হাতে। হ্যাঁ, এটা একটা প্রবাসীর জীবনের এমনই গল্প, যে গল্প নীরবে নিভৃতে আপনার চোখের পানি ছড়িয়ে দেবে, হয়তো চিৎকার করে কেঁদে উঠবেন। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বেঈমান প্রাণীটার নাম হচ্ছে মানুষ। যাদের বয়স 18-20, তারা হয়তো মনে মনে ভাবছে আপন ভাই পাগল হয়ে গেছে। এটা কি বলে? মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেঈমান প্রাণী। আর যাদের বয়সটা 40 কিংবা তারও বেশি, তারা আমার এই কথাটাকে সাপোর্ট করছে। কেন জানেন? এই পৃথিবীতে যারা মানুষ চিনতে পারে, তারা মানুষের কাছ থেকে দূরে থাকে। যে মানুষটা আজ আপনাকে হাজারটা স্বপ্ন দেখাবে, যে মানুষটা আপনার সঙ্গে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, যে মানুষটার জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চটা করবেন, দেখবেন দিন শেষে সেই মানুষটাই আপনাকে বলবে, কি করেছো আমার জন্য, কে বলেছে করার জন্য। তাই তো এই পৃথিবীতে একজন মানুষ হিসাবে সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা। কথাটা যদিও কিছুটা সেলফিশের মতো মনে হয়, তবে এটাই বাস্তব। বেঁচে থাকার জন্য অনেক মায়া ত্যাগ করতে হয়। বন্ধুরা, কথাগুলো কেন বললাম? আরিয়ানের গল্পটা শুধু গল্পই নয়, প্রত্যেকটা প্রবাসীর জন্য এক শিক্ষাও বটে। তাই তো সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে প্রবাসী ভাই আরিয়ানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের কাছাকাছি কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডাক্তার, তবে আমার বাবা কোনো MBBS ডাক্তার নয়। আমাদের এলাকাতে রয়েছে আমার বাবার একটা ঔষধের ফার্মেসি, সেখান থেকেই ঔষধ বিক্রি করে, এবং আমাদের গোটা অত্র এলাকাতে আমার বাবা ডাক্তার হিসেবে অনেক পরিচিত। মানুষের প্রাথমিক অবস্থায় যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম কল আসে আমার বাবার মোবাইলে। ছোটোবেলা থেকে দেখে আসছি, বাবা সাইকেলে করে দূর দূরান্ত রুগী দেখে বেড়ায়, এবং তা দিয়ে যে পরিমাণে টাকা উপার্জন করে আমাদের সংসারটা বেশ ভালোই কাটতেছিল। বাবা মা দুজনেই ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতো আমাকে ডাক্তার বানাবে, আমাকে MBBS ডাক্তার বানাবে, এরকম স্বপ্ন আমার বাবা মা দেখতো। আর তাই তো খুব ছোটোবেলা থেকে আমার পড়াশোনার প্রতি তারা খুব মনোযোগী ছিল। আমি স্কুলে যাচ্ছি কিনা, ঠিকমতো পড়াশোনা করতেছি কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এই দিকগুলোতে তাদের অনেক বেশি অ্যাটেনশন ছিল। এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুলে আমার বেশ ভালোই রেজাল্ট হয়, এবং এরকম করে একটা পর্যায়ে আমি যখন ক্লাস 9-এ উঠি, সেই মুহূর্তে আমাদের পরিবারে একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয়। আমাদের গ্রামে 1-2 পক্ষের জায়গা নিয়ে মারামারি হয়। সেই মারামারির মধ্যে আমার বাবার নামটা জড়িয়ে দেয়, কিন্তু আমার বাবা সে মারামারির মধ্যে ছিল না। আমার বাবার অনেক জায়গা সম্পত্তিও ছিল, বাবা ফসলাদিও করতো, কৃষিকাজও করতো, ওই আপনার ঔষধ ফার্মেসির পাশাপাশি। হঠাৎ করে আমার আব্বুর নামটা দিয়ে দেওয়ার পরে আমার আব্বা তখন খুব বিপাকে পড়ে যায়, এবং সেই মুহূর্তে আব্বু তখন আমার নানু বাড়িতে পালিয়ে যায়। প্রায় 8 মাসের মতো আমার বাবা আমাদের বাড়িতে আসেনি, নানু বাড়িতেই থাকতো, এবং আমরা জমি জমা এগুলো দেখাশোনা করতাম এবং পরিবার চালাতাম। তো বাবা যখন নানু বাড়িতে চলে যায়, ওই সময় আমাদের পরিবারে একটা দায়িত্বহীনতার ঘটনা ঘটে। মানে আমাদের পরিবারে তখন আর গার্ডিয়ান থাকে না। সেই মুহূর্তে ক্লাস 9-এ আমি পড়ি, আমার মনে আছে, আমি তখন সম্পূর্ণ বেপরোয়া হয়ে পড়ি।
আগে যেরকম বাবার বয়স সন্ধ্যার পরে পড়তে বসতাম এবং বাবাকে খুবই ভয় পাইতাম, কিন্তু এই পর্যায়ে আসার পরে আমি আর আমার বাবাকে ভয় পাচ্ছি না। ৮ মাস ধরে বাবা বাড়ির বাইরে ছিল এবং ৮ মাসে আমার পড়াশোনার প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে। আমি খুব বেপরোয়া হয়ে পড়ি এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ক্লাস 8-এর বছরে আমি সন্ধ্যার পরে বাজারে না গেলে আমার ভালো লাগতো না। সন্ধ্যার পরেই বাজারে যাব, ফ্রেন্ডদের সাথে মিশবো, তাদের সাথে সিগারেট খাবো এবং মাঠে বসে চিল্লায় গান গাইবো। এটাই যেন আমার জীবনের এক নিত্যরাতের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবে আমি এই জিনিসটা থেকে বের হতে পারতেছি না। ঠিক ৮ মাস পরে বাবা যখন বাড়িতে ফিরল এবং ফেরার পরে দেখলো আমার এই উশৃঙ্খলতা, আমার জীবনে কোনো শৃঙ্খলা নাই। আমি মাগরিবের আজানের পরে বাজারে চলে যাই, চা সিগারেট খাই, মধ্যরাতে বাড়ি ফিরে আসি, কোনো সময় পড়তে বসি, কোনো সময় পড়ি না, একদিন স্কুলে গেলে আরেক দিন চাই না। এই জিনিসগুলো দেখার পরে আমার বাবার তখন মাথা খারাপ হয়ে গেল। বাবা তখন আমাকে মারে, শাসন করে, কিন্তু বাবার ওই মায়ের এবং শাসন তখন আমার জীবনে এক অন্যরকম পাঠ হয়ে দাঁড়িয়েছে। আমি বাবার এই মায়ের আর শাসনকেই মেনে নিতে পারতেছিলাম। এর মাঝে আমার বাবা বাড়ি ফিরে আসার কিছুদিন পরে আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি, মানে ফাইনাল পরীক্ষা দিই। এই প্রথম শিক্ষা জীবনে আমার 3 সাবজেক্টে ফেল আসে। আমি 3 সাবজেক্টে ফেল করি যখন আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এর পরীক্ষা দিই এবং এই 3 সাবজেক্টে ফেল করি। এটা আব্বা জানার পরে একদিন সন্ধ্যার সময় আমি বাজারে বসে আছি এবং বাজারে বসে থাকা অবস্থা আমি সাইকেল নিয়ে গেছিলাম বাজারে, ওই সময় বসে আছি, হঠাৎ করে বাবা জানি কোত্থেকে আসছে, আইসা আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি বাবার কাছে আসি নাই। না আসার পরে বাবা তখন চা দোকানে মানুষের সামনে দৌড়ে গিয়ে আমার কলার চেপে ধরছে এবং ধরে সেখানে আমাকে মারতে শুরু করছে। কিন্তু আমি আসলে ওই সময়টাতে এতটাই খারাপ মানুষ ছিলাম, বাবা আমাকে মারতেছে, আমি একটা পর্যায়ে সহ্য করতে না পেরে আমি নিজেও আমার বাবাকে মারতে শুরু করি। আমিও মারি, বাবাও মারে। আমি কিন্তু ওই বয়সটাতে লম্বা চূড়া অনেকটা বড় হয়ে যায়, মানে আমাকে দেখলে আসলে বোঝা যায় না যে আমি ক্লাস 9 বা 10-এ পড়ি, অনেক বড় হয়ে যায়। আব্বুর সঙ্গে তখন হাতাহাতি হয়ে যায় একরকম, এবং হয়ে যাওয়ার পরে সবাই তখন আমার আব্বুকে মানে সরিয়ে দেয় আর কি। সরিয়ে দেওয়ার পর আব্বুর সাথে যাওয়ার সময় একটা কথাই বলে, তুই যদি কোনোদিন আমার বাড়ির ভিটায় যাস তো আমার মরা মুখ দেখবি। এটা বলে আব্বু তখন চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন ভাবতেছিলাম যে মুহূর্তে আমি কি করব। আমি তো আর বাড়ি যেতে পারবো না, যেহেতু আমি সন্তান হয়ে আমার পিতার গায়ে হাত তুলছি, আমি তো আমার পক্ষে তো আর বাড়ি যাওয়া সম্ভব না। এখন আমি কোথায় যাব, কি করব, খুব টেনশনে পড়ে গেছিলাম। একটা পর্যায়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমি বাড়িতেও যাব না, আমার আব্বার কাছেও যাব না, এবং আমার 2টা বন্ধু তখন হচ্ছে ঢাকাতে চাকরি করতো, আমাদের এলাকারই ছেলে ফেলে ও ঢাকাতে চাকরি করে এবং ওদের সঙ্গে মাঝে মাঝে আমার কথা হতো। তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় চলে যাব, ওরা বুটিক্সের কাজ করে। তো ওই সময় আমার হাতের কাছে ছিল শুধুমাত্র বাইসাইকেলটা, ওই সাইকেলটা আমার হাতের কাছে ছিল। চা দোকানদার কাকার কাছে আমি সাইকেলটা বিক্রি করে ফেলি। উনি যেহেতু নিতে চায় না, যেহেতু সাইকেল আমার আব্বাও মাঝে মাঝে চালায়, তারপর ওনারা হাতে পায়ে ধরে সাইকেলটা একেবারে কম টাকায় বিক্রি করে। আমার মনে আছে 800 টাকা আমি সাইকেলটা বিক্রি করি সেই সময়। 800 টাকায় সাইকেলটা বিক্রি করি। এই 800 টাকা নিয়ে আমি তখন রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ওই রাতে যে রাতে আব্বুর সঙ্গে মারামারি হয়েছে, ওই মধ্যরাতে বাসে করে আমি তখন ঢাকায় চলে আসতেছি। তো আমার কাছে মোবাইল আছে, বাট আমার পরিবার আমাকে একটা মিনিট ফোন দেয় নাই। আমি সারাটা রাত বাসে বসেছিলাম, সকালবেলা ঢাকায় গিয়ে পৌঁছাই, বাট আব্বা আম্মা বা কেউই আমাকে কোনো ফোন দেয় নাই। ঢাকায় গিয়ে পৌঁছানোর পরে আমার এলাকার যে ছেলে আছে ওদের সঙ্গে যোগাযোগ করি, ওরা তখন আমাকে ঠিকানা দেয়, সেই ঠিকানা অনুযায়ী আমি তখন যাই। এটা ছিল মিরপুর বুটিক সেন্টার। এই মিরপুর বুটিক সেন্টারে আমি তখন যাই এবং যাওয়ার পরে সেখানে আমি তখন একটা আপাতত বুটিক্সের কাজ নেই। এখন তো ধরেন মানে জামার মধ্যে যেই মানে আপনার চুমকি বা পুঁতির যে কাজগুলো হয়, এগুলো তো ধরেন এখন মানুষ মেশিনে করে ফেলে বা মেশিনে হয়ে যায়। ওই সময়টাতে হাত দিয়ে করা হতো, মানে হাত দিয়ে এই মালাগুলা বা এই ডিজাইনগুলো হাত দিয়ে করা হতো। তা আমি ওখানে যাওয়ার পরে আমি তখন কাজটা আসলে পারতেছিলাম না, বেশ কঠিন কাজ হয়ে গেছিলো। আমি 3 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম না। 3 দিনে আমার আব্বা আম্মা বা আমার পরিবার কেউ আমাকে ফোন দেয়নি। 3 দিন পরে আমার বড় ফুফু আমাকে ফোন দিয়েছে, মানে আমার আব্বার বড় বোন। 3 দিন পরে ফোন দিয়ে আমারে বলতেছে তুই কই। আমি তখন পুপুরে যেটাই সত্যি সেটাই, যে পুপু আমি ঢাকায় চলে আসছি। পুপু বলে কেন ঢাকায় গেলে কেন? আমি যে পুপু ঢাকায় চলে আসছি, আব্বুর সঙ্গে আর কে ঝগড়া করবে, আমার ভাল লাগে না, আমি ঢাকায় চলে আসছি। আমার ফুফু তখন আমারে বলে ঢাকায় গেছিস ভালো করছিস, ঢাকায় গেছিস ভালো করছিস, যদি বাড়িতে থাকতি তাহলে আমি তোরা মেরে ফেলতাম, আমি তোরা মারার জন্য আসছি, তোর এত বড় সাহস কী করে হইলো যে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস। মানে পুপু আমারে মানে ফোন দিয়ে আরও উল্টা বকাবাধ্য করতেছে। তো এরকম যখন করে আমি আর মানে কারোর সঙ্গে কথা বলি না, মানে নিজের মতো করে তখন এখানে কাজ বাজ করতেছি। এরকম করে প্রায় আপনার 6 মাসের মতো কেটে যায়। 6 মাস পরে হঠাৎ বাড়ি থেকে খবর আসে আমার দাদা মারা গেছে। রাত্রেবেলায় রাত্রে 11টা কি 11:30টার দিকে তখন আমারে ফোন করে আমাদের এলাকা থেকে ফোন দিয়ে বলতেছে যে তোর দাদা মারা গেছে।
তো এই খবর পাওয়ার পরে আর কার মনে ঠিক থাকে, দাদা যেহেতু মারা গেছে, আমি সে রাতেই তখন আপনার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে গেছি এবং আল্লাহর কি হুকুম আর কি, মানে আমিও গেছি, আমার দাদার জানাজাও তখন শুরু হয়েছে। তো ওই জানাজায় আমি প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছি, আব্বার সঙ্গে দাঁড়াইছি। আব্বার যেহেতু আমার দাদা যেহেতু মারা গেছে, আব্বার মনও বেশ খারাপ ছিল। আব্বুর সঙ্গে কাতারে জানাজায় দাঁড়াইছি। আব্বু তখন আর কিছু বলে নাই, মানে দাদা মারা গেছে, পরে একসঙ্গে দাদার লাশ হচ্ছে কবরে নামাই, আমি সহ ধরে নামাই। তো ওই সময় আব্বু আমার সঙ্গে ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়ার পরে সে রাতটা বাড়িতে ছিলাম। পরের দিন আমার সঙ্গে কথাবার্তা বলি। মোটামুটি এই দাদার মৃত্যুকে কেন্দ্র করে সবার সঙ্গে আমার আবারও একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কেউ আর আমার উপরে কোনো রাগ, ক্ষোভ, অভিমান রাখে না যে আমি এরকম একটা ঘটনা ঘটাইছি বা এরপর আবার বাড়ি আসছি। 3 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম, 3 দিন পরে চলে যাব। তো সবাই আবার আমার সঙ্গে খুব মিশেও কথা বলে না, আবার আমাকে যে এরকম না, মানে আসছি ভালো আর কি, এভাবে পড়ে আছে। দাদা মারা যাওয়ার 3 দিন পরে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি চলে যাব। ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করলাম, যাচ্ছি। ওই সময় আম্মা কী করছে, মানে বাড়ি থেকে বের হয়ে আমাদের যে বাজার আছে, যেখান থেকে রিক্সা নিয়ে আমি আপনার স্টেশন পর্যন্ত যাব, ওইখানে গিয়ে আম্মা দাঁড়ায় আছে, সাথে আমার ছোটো বোনটা সহ। তো এখানে গেছি, পরে আম্মা আমার ডাক দিছে। আমি আসছি। আসার পরে বলতেছে, তুই কি চলে যাবি এখন? আমি বললাম হ্যাঁ। তো ব্যাগটি নিয়ে বেরোইছে, আমি ঢাকায় চলে যাব। আম্মা আমার জড়াই ধরে না, মানে খুব কান্না করে দিচ্ছে, মানে খুব কান্না করতেছে। তাই আমি মারে বলতেছি, তুমি কান্না কেন করতেছো? আমার তো কান্না করার কিছু না, আমি তো ঢাকাতে ভালোই আছি, একটা চাকরি করতেছি, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছি, আমার তো কোনো প্রবলেম নাই, তুমি কান্না করতেছো কেন? মা তখন বলে, যেদিন বাবা হবি ওই দিন বাবার দুঃখটা বুঝবি। একটা সন্তান যখন মানুষের সামনে তার বাবার গায়ে হাত তোলে, এটা কত কষ্ট, এটা একটা বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। তুই বাড়ি চল, আমি তোকে তোর বাবার কাছে ক্ষমা চাওয়াবো। আমি বললাম, মা, বাবা তো আমার সঙ্গে কথা বলেছে, আমার উপর কোনো অভিমান, কোনো রাগ, ক্ষোভ কিছুই রাখে নাই, বেশ ভালোই তো বাবা আমার সঙ্গে। আমার মা বলে, না, তারপরও তুই বাড়ি চল, আমি তোর বাবার কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়াবো। যাই হোক, তারপরও মা যেহেতু এরকম করে বলতেছে, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। পরে মা আমারে ঘরে নিয়ে গেল। যাওয়ার পরে বাবা তখন চেয়ারে বসেছিল। যেহেতু দাদা মারা গেছে, বাবার মনটা খুবই খারাপ। পরে আমার মা গিয়েই আমার একটা থাপ্পড় দিয়ে বলল, তোর বাবার পা ধর। তো ভাই, আমি যখন আমার বাবার পাটা ধরলাম, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে আমার বাবার মনটা গলে গেল। বাবা আমাকে জড়ায় ধরে কান্না করতে শুরু করলো। বাবাদের ভালোবাসা যে কেমন হয় তা আসলে বোঝা বড় কঠিন। মা তো সবসময় চোখের পানি ঝরিয়ে সন্তানকে ভালোবাসি বলে, কিন্তু বাবা ভালোবাসি খুব একটা বলে না, কিন্তু বাবার ভিতরটায় ভালোবাসায় ভরপুর থাকে। বাবা জড়িয়ে ধরে কান্না করে এবং কান্না করার পরে মা তখন বলতেছে, তোরা ঢাকা যাওয়ার দরকার নাই। আমার আব্বা তখন বলল যে না, ওরে আটকায়ও না আরিয়ানের মা, কারণ হচ্ছে ও ঢাকায় গেছে, অন্তত একটা কাজ শিখছে, সেই কাজটা করুক। যেহেতু পড়াশোনা ছেড়ে দিছে, সামনে ওর এসএসসি পরীক্ষা ছিল, যেহেতু পরীক্ষাও দেয় নাই, রেজিস্ট্রেশনও করে নাই, তো ও যেহেতু পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাহলে আর একটা কাজ শিখুক, এটা হয়তো ওর জন্য কাজে লাগবে। এই কথা বলে বাবা তখন আমাকে পুনরায় আবারও ঢাকা যাওয়ার অনুমতি দেয়। দেন সেদিনই আমি আবারও ঢাকায় চলে যাই এবং ঢাকায় আসার পরে দিন আমি তখন সবার সঙ্গে ওই বুটিক্সের কাজই করতেছি। তো একটা বিষয় কি ভাই, আমার তো পরিবারে টাকা দেওয়া লাগতো না। ধরুন আমি যে কাজ করতাম, যে টাকা পাইতাম, তা দিয়ে আমি বেশ বিন্দাসে ঢাকা শহরে ঘুরে বেড়াতাম, অনেক টাকা পয়সা খরচ করতাম, ফ্রেন্ডের সঙ্গে ঘুরতাম টুরতাম। বিশেষ করে আমাদের রাজশাহীর আমার একটা বন্ধু ছিল, যার নাম হচ্ছে আশিক। ও অবশ্যই আমার অনেক আগে ওখানে গেছে, ওইখানেও কাজ করে, মানে আমার সিনিয়র, কিন্তু তারপরও ওর সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। দুজনে ঘুরতাম ফিরতাম, মানে মোটামুটি অনেক মধুর একটা সম্পর্ক। আশিক যেন আমার ছাড়া কোনো কিছু বুঝে না, আমিও যেন আশিককে ছাড়া কোনো কিছু বুঝি না। যেখানে যাই দুজনে একসঙ্গে যাই, যেদিকে যাই একসঙ্গে আড্ডাবাজি করি। এরকম করে প্রায় 1 বছরের মতো আমি রাজধানী শহর ঢাকাতে থাকি। 1 বছর পরে একদিন বৃহস্পতিবার রাতের বেলায়, আমাদের জন্য বৃহস্পতিবার রাতের বেলাটা ছিল ঈদের রাত, মানে প্রতি বৃহস্পতিবার রাত মানে হচ্ছে ঈদের রাত, কারণ শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে। আমরা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলায় যারা মেসে আছি সবাই খুব আড্ডাবাজি করব, চিল্লাবো, নাচানাচি করব, এবং এরপরে শুক্রবারে আমরা অলরেডি মানে যখনই আপনার মানে জোহরের নামাজের আজান দেবে, মানে জুমার নামাজের আজান দেবে, তখন আমরা ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে যাই। ঢাকা শহরের পার্কে এখানে সেখানে, বা কেউ সিনেমা দেখে, কেউ ঘোরাফেরা করে, এমন করেই তখন ধরেন আপনার বিকেলের সময়গুলো কাটে, খুব বেশি মজা মাস্তি করি। তো মানে তো বৃহস্পতিবার রাতের বেলা হয়েছে কি, আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে হচ্ছে আমার ফ্রেন্ডরা যারা থাকতাম, আমরা টোটাল 4 জন থাকতাম, আমি, আশিক, আরও হচ্ছে 2 জন।
কিন্তু বাকি দুজনে প্রচুর গান বাজাইতেছে রুমের মধ্যে। আমার না কান টান ব্যথা করতেছে। আমি তখন করলাম কি, এরই মাঝে হলো কি, আমার বন্ধু আশিক যে আছে ও আবার বাসার ছাদে চলে গেছে। তো ওরা যে দুজনে গান বাজাইতেছে আমার ভালো লাগে না, পরে আমি ছাদে চলে গেছি। আমি আবার ওদের দুজনের সাথে মিশি না। ছাদে যাওয়ার পরে দেখলাম কি, আমার বন্ধু আশিক কী জানি কি দেখতেছে, মানে আমারে দেখার পরে ও তখন লুকিয়ে ফেলছে। মানে একটা ফটো মনে হয় আর কি, এরকম কিছু একটা আমার দেখে তখন লুকিয়ে ফেলছে। আমি পিছন থেকে দেখছি কিছু একটা লুকিয়েছে লুঙ্গির মধ্যে। আমি যখন দোষ এটা কি দেখি, তো ওই তখন দেখায় না। আমি বললাম দোষ এটা কি দেখা তো আমারে। আমি জোরাচুরি করতেছে। আমি বললাম দেখি না, আমি একটু দেখি, কোনো সমস্যা না, আমি কাউরে বলবো না। পরে টানাটানি করার পরে ওর হাত থেকে তখন আমি কাগজটা নিলাম, মানে একটা ছবি ছিল আর কি, এটি নিলাম। দেখলাম কি ওটার মধ্যে নায়িকার মতো মানে একটা নায়িকার মতো এরকম একটা সুন্দর মেয়ের ছবি বসে আছে, মানে ফটো ছবি। তা আমি বললাম দোষ এটা কে? ও আমার কাছে বলে না। আমি বললাম দেখ দোষ, তুই আমার কাছে সত্যি কথা বল, এটা কে? যদি বলিস আমি খুব খুশি হব, বন্ধুরা ভালো বল না। পরে বলতেছে না দোস্ত, তোর কাছে বলা যাবে না। আমি বললাম আমি কারো কাছে বলবো না, আমি কাউকে জানাবো না, তুই আমাকে বল যে মেয়েটাকে, আমি একটু শুনি। আর আমি তো শুনলে আর তেমন কোনো সমস্যা হবে না, আমার কাছে একটু বল না, তুই না আমার ভালো বন্ধু, বল না। এমন করে যখন রিকোয়েস্ট করতেছিলাম, একটা সময় ও বলে দোষ এইটা আমার না পাওয়া ভালোবাসা। আমি বললাম তোর না পাওয়া ভালোবাসা, এটা কেমন কথা? বলে হ্যাঁ এটা আমার না পাওয়া ভালোবাসা। এই মেয়েটাকে আমি ভালোবাসি, কিন্তু দোষ কখনো বলা হয়নি। আমি বললাম কেন বলিস নাই কেন? বলে দেখ মেয়েটা অনেক সুন্দর, আর আমি তো পড়াশোনা করি নাই, এবং আর আমাদের এলাকার মেয়ে, বাট আমার খুব ভালো লাগে, মেয়েটার আমার খুব পছন্দ হয়। ভাই আমি যখন ছবিটা দেখছিলাম, নর্মালি যে কোনো ছেলে দেখলেই মেয়েটারে পছন্দ করবে, এবং পছন্দ করার মতো একটা মেয়ে, খুবই সুইট একটা চেহারা, এত সুন্দর চেহারা যা ঠিক বলার মতো না। মেয়েটিকে দেখে আমার মানে হৃদয়টা একরকম ভরে গেছে, খুব বেশি ভালো লাগছে। আমি তখন বললাম যে বন্ধু দেখ মেয়েটা আসলে অনেক সুন্দর, তুই তারা পড়াইতে পারবি। পরে আমি বললাম যে তোর ফোন নাম্বার, মানে মেয়েটা কোনো ফোন নাম্বার নেই? বলো ফোন নাম্বার আছে, আমি ফোন দিলে ধরে না। তাই আমি বললাম তোর যদি ফোন দিলে না ধরে তাহলে নাম্বারটা আমারে দে, আমি একটু কথা বলি, এবং কথা বলে পরে তোর সাথে লাইন করাই দিব। আমারে বলতেছে না না না, নাম্বার দেওয়া যাবে না। তাই আমার কথা হচ্ছে, আমি বলি দূর বেটা, আমি তো আর প্রেম করবো না, আমার তো প্রেম করার ইচ্ছা নাই। নাম্বারটা যদি আমারে দেস, আমি এটার সঙ্গে কথাবার্তা বলে তোর সাথে লাইনটা পাকাপোক্ত করে দিব। পরে বলে না দোস্ত, নাম্বার দেওয়া যাবে না। মানে ও মেনলি বিষয় হচ্ছে আমাকে নাম্বার দিবে না। এই দুজন ধরেন এই নাম্বারটা নিয়ে খুব চিল্লামিল্লা, মানে আমি চেঁচামেচি করতেছি, ও দিতে চাইতেছে না, আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এরকম করতে করতে ধরেন ওই রাতটা কেটে গেল, আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা জুমার নামাজের সময় উঠলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, এসে খাওয়া দাওয়া করলাম, এবং এরপর আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো যখনই ভাই ঘুরতে বেরিয়েছি, ওরে বারবার বলি দোষ আমার নাম্বারটা দেস না, দে না আমার নাম্বারটা, আমি সত্যি প্রেম করব না, মানে ওরে খুব জ্বালাইতাছি। এভাবে প্রায় একটা সপ্তাহ মতো অতিবাহিত হয়ে গেল। আমি কিন্তু আশিককে ঘুমাইতে দিতাম না। দোস্ত আমার নাম্বারটা দে না প্লিজ, দোস্ত তুই নাম্বারটা দে না। মানে এই একটা সপ্তাহ ও পাগল হয়ে গেছে। মানে ওর ঘুমাইতে গেলে মানে খুঁজতাম, খাইতে গেলে চাইতাম, মানে বাইরে গেলে চাইতাম, মানে ওরা পাগল বানাই দিছে। তো এরকম করে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিনও আমারে বলতেছে, মানে দোস্ত আমি তোর নাম্বারটা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? বলে দেখ মেয়েটা আসলে অনেক সুন্দর, এটা ঠিক আছে, এবং আমি আসলে অনেকভাবে ট্রাই করছিলাম মেয়েটার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু আমি এটা পারি নাই। যদি মনে করে থাকি সেটা আমার ব্যর্থতা, তাহলে হয়তো আমার ব্যর্থতাই হতে পারে। আমি অনেক চেষ্টা করবো, মেয়েটার সঙ্গে রিলেশনে যেতে পারি নাই। তো দোস্ত মেয়েটা যেহেতু অনেক সুন্দর, আমার আসলে খুব ক্লিয়ার করেই তোরে বলি, তোর পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি জানি। তোর বাবা তোদের এলাকার একজন নামকরা ডাক্তার, এবং তোরা খুবই মানে একটা ভালো রিচ ফ্যামিলিতে বিলং করিস, তোর ভাই বোন সবাই অনেক ভালো। দোস্ত যেহেতু আমার ভালোবাসার মানুষ, আমি তো তারা পাইলাম না, বা আসলেই তুই যদি আমার জন্য চেষ্টা করিস লাভ নাই, ও আমার কথা শুনলে পরে তোরা ব্লক করে দিবে। তো মেয়েটার সঙ্গে তুই প্রেম কর, এবং যদি প্রেম করতে পারিস, তুই যদি মেয়েটাকে বিয়ে করিস, তবে আমি খুব খুশি হব। আমি বললাম তুই কি পাগল হয়ে গেলে নাকি, এগুলো কি বলতেছিস? তোর গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করব? দূর বেটা, এটা কোনো কথা নাকি? ও আমারে বলতেছে দোস্ত দেখ আমি তোরে ক্লিয়ার করে বলি, আসলেই মেয়েটা তোরে পছন্দ করে, আসলেই মেয়েটা দেখতে অনেক সুন্দর, এবং তুই যদি মেয়েটাকে বিয়ে করিস তাহলে আমি খুব খুশি হব। ও বলে যে তাহলে আমি তোর নাম্বার দিতে পারি, আমার শর্ত একটাই, তুই আমার কথা বলতে পারবি না। তাই আমি বললাম তুই কি সিরিয়াসলি বলতেছিস? বলে হ্যাঁ, আমি খুব সিরিয়াস হয়ে বলতেছি, তুই মেয়েটার সাথে প্রেম কর, এবং মেয়েটার সাথে তুই একটা রিলেশন করে মেয়েটারে বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা বলা যাবে না। আর আমার কথা যদি তুই বলেই দিস, মেয়েটা তোকে ব্লক করে দিবে। তো আমাকে ওয়াদা করতে হবে আমার কথা বলবি না। আমি বললাম ঠিক আছে বন্ধু, আমি তোর কথা বলবো না, তুই আমার নাম্বার দে। তো এই কথা বলে আমার বন্ধু আশিকের কাছ থেকে অনেক টেনে হিস্ট্রি আমি তখন নাম্বারটা নিয়ে এলাম। তো নাম্বারটা নেওয়ার পরে প্রথম রাত কেটে গেছে। ও আমারে বলে কিরে ফোন দিছিস? আমি বললাম না, ফোন দিইনি। ও আমারে বলে আরে তুই নাম্বারের জন্য পাগল হয়ে গেছিলি, বেকুল হয়ে গেছিলি, আর এখন নাম্বার পাওয়ার পরে কল দিচ্ছিস না?
আমি বললাম, না আসলে কল দিব, কিন্তু একটু ভাবতেছি মানে কখন দিব। পরে বলে, দেখ পাগলামি করিস না, নাম্বার যেহেতু নিছিস কল দে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এভাবে মনে করেন আরও 2 দিন কেটে গেছে, আমি কল দিতে পারি না। মানে আমার আসলে নাম্বার নিচে ঠিক আছে, কিন্তু যে কল দিব মানে ভিতর থেকে এটা আসতেছে না। তো 3 দিন পরেও আমার একদিন ধাক্কায় বলতেছে, তুই বাসার ছাদে যা, তুই বাসায় কল দিতে পারবি না, বাসার ছাদে যা এবং ছাদে গিয়ে কল দে। ধাক্কায় আমার তখন রুম থেকে বের করে দিয়েছে, আমি ছাদে গেছি। ছাদে যাওয়ার পরে তখন রাত প্রায় 11:30 মতো বাজে, তখনও শহরের ব্যস্ততা আছে, অলিতে গলিতে লাইট জ্বলতেছে। পরে আমি আমাদের ছাদে বসার মতো একটা সুন্দর জায়গা আছে, ওখানে বসছি। নাম্বারটা ভাই আমি 3বার ডায়ালে নিছি, 3বার কেটে দিছি। মানে যে কল দিব মানে ভিতর থেকে ওরকম কিছু আসতেছে না। তখন আপনার বাটনের ফোনগুলোই ছিল, বাটন সিস্টেম ফোনগুলোই বেশি ছিল, অ্যান্ড্রয়েড ওই সময় অ্যাভেলেবেল হয়নি। তো অনেক কষ্টের পরে আমি লাস্ট পর্যন্ত কলটাতে দিলাম। দেওয়ার পরে একটা কল দিলাম, ওই ধরে নাই। দ্বিতীয়বার কল দেওয়ার পরে তখনই কলটা ধরছে পরে আমার পুরো গলা শুকিয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না। মেয়েটা ওই পক্ষ থেকে হ্যালো হ্যালো বলতেছে, কিন্তু মেয়েটার কণ্ঠ খুবই সুন্দর ছিল, মানে এত মিষ্টি যা বলার মতো না। দেখতে না যেমন সুন্দর, কণ্ঠটা আরও বেশি সুন্দর। তো আমি চুপচাপ আছি। পরে বলতেছে, কি আপনি কি বোবা, কথা বলতে পারেন না? তা বোবারা তো ও করে, তো ও করেন। আমি তখন বললাম, দেখেন আমি বোবা না, আমি কথা বলতে পারি। তো বলে, ঠিক আছে যদি কথা বলতে পারেন তাইলে বলেন, ফোন দিচ্ছেন কেন, আপনার নাম্বার কই পেয়েছেন? আমি তখন বললাম যে, দেখেন প্রতিটা মেয়ে কি এরকম করেই বলে, মানে ফোন দিলেই একটা কথাই বলে, কেন ফোন দিচ্ছেন, নাম্বার কই পেয়েছেন, এটাই কি তাদের প্রথম ওয়ার্ড? পরে বলে, এই পর্যন্ত কয় হাজার মেয়েরে কল দিছেন, মানে ওই মেয়েটা আমারে বলতেছে। আমি বললাম যে না, আমি মনে হয় যে প্রথম কোনো একটা মেয়েরে কল দিলাম। তো বলে, তাহলে এত এক্সপিরিয়েন্স কী করে হলো যে কোনো মেয়েকে ফোন দিলে এটা বলে? আমি যে না, ফ্রেন্ডদের সাথে চলাফেরা করি তো, অনেক ফ্রেন্ডরা মেয়েদেরকে ফোন দিলে ওদের সঙ্গে থাকে বা ওরা নিজেরাও বলে এরকম। পরে বলে, কথা পেঁচেন না, রাত বেশি হয়েছে, আমার ঘুমাইতে হবে, আপনি কে? আমি বললাম, আমার আপনি চিনবেন না, আমি রাজধানী থেকে ফোন দিছি। বলে, তা রাজধানী থেকে কেন ফোন দিছেন? তখন আবার আমের সময় চলতেছিল। পরে আমি বললাম যে আমি আম খাবো। তারপরে বলে, ও তার মানে জেনেই গেছেন যে আমি রাজশাহীতে থাকি, ওটা জেনেই ফোন করছেন? কে দিছে আমার নাম্বারটা? আমি তখন বললাম যে, দেখেন আপনার নাম্বারটা কেউই দেয় নাই। বলে, তাহলে কই পেয়েছেন, কোনো জিনের কাছ থেকে নিছেন? এরকম করে ধরেন রাত্রে কথা বলতেছি। মেয়েটা খুবই মানে একটু সেন্সিটিভ, মানে একটু রাগান্বিত টাইপের ছিল, এরকম একটা অ্যাগ্রেসিভ মোড ছিল ওর। তারপরেও কথা বলতেছি রাত 2টো পর্যন্ত আমি জোর করেই কথা চালাই গেছি, কিন্তু ওরকম ভালো কোনো কিছু হয়নি। রাত 2টা বাজে চলে আসছে, আমার বন্ধু বলতেছে, কিরে কী হইলো? আমি বললাম, দোস্ত এরকম বেটার কিছু হয়নি, কিন্তু মোটামুটি কথাবার্তা চালাই গেছি। তো এরপরে রাতে আমি তারা আবারও ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওই দিকে কথা বলতেছে, আবারও কথা বলতেছে। এরকম করে প্রায় 3য় রাতে যখন ফোন দিছি, তখন মেয়েটা মোটামুটি খুব রেগে আমার জিজ্ঞেস করতেছে, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি যদি আমাকে না বলেন আপনি কে, বা ঠিকানা যদি না দেন, বা কিভাবে নাম্বার পাইছেন যদি না বলেন। তখন আমি বুদ্ধি খাটায় বললাম কি যে, দেখেন আসলে সত্যি কথা বলি, আপনার নাম্বারটা একটা টাকার মধ্যে ছিল এবং উপরে লেখা ছিল রাজশাহী দিয়ে নাম্বারটা সেভ করা ছিল, মানে নাম্বারটা টাকার মধ্যে দেওয়া ছিল। আমি একটা টাকার মধ্যে নাম্বার পাইছি 10 টাকার একটা নোটে। পরে বলে, আচ্ছা তাইলে এই ঘটনা, আমি জানি নাম্বারটা যেহেতু আপনি ঢাকাতে পাইছেন, তাইলে নাম্বারটা কে লিখছে? ও আমারে খুব জ্বালাইছে, পায় নাই তো এই জন্য টাকার মধ্যে নাম্বার দেওয়া শুরু করছে না, ওরে আমি পাইলে জুতো দিয়ে পিটাবো। তখন আমি বুঝে গেলাম যে ও নিশ্চিত আশিককে মেনশন করছে। পরে আমি বললাম যে, কে আছে আপনার ঢাকা থেকে বলেন তো? বলে, না রে ভাই কেউ নেই। এমন করেই তখন সে মোটামুটি ওই রাতও আমার সঙ্গে কথা বললো। এরকম করে প্রতিটা রাত আমি একরকম জোরপূর্বক তার সাথে কথা বলার চেষ্টা করি, এবং এমন করতে করতে মোটামুটি সে কিছুটা উইক হয়ে গেল। মানে আগে যেরকম একটা অ্যাংরি মোড ছিল, কথা বলতে চাইতো না, একটা রাগ দেখাইতো, এরকমটা আস্তে আস্তে করে ঠিক হয়ে গেল। এখন দেখি কল দিলেই কথা বলতে চাচ্ছে, বা আগের সেই রাগান্বিত মোডটা কিন্তু তখন আর নাই। তখন আমি ফোন করলে কথা বলে, এরকম করে প্রায় 3 মাসের মতো কথা বলছি। এবং 3 মাসের মধ্যে মুখে হয়তো কেউ কাউকে ভালোবাসি বলি নাই, কিন্তু দুজনের মাঝে ভালোবাসা হয়ে গেছে। সকালে ফোন দিতাম, তুমি কি করো? আমি কিন্তু আবার মিথ্যা বলছিলাম। আমি বলছিলাম যে আমার বাড়িও রাজশাহীতে, বাট আমি ঢাকাতে পড়াশোনা করি, ঢাকা কলেজে পড়ি, এটা তারা বলছিলাম। আমি যে বুটিক্সের কাজ করি এটা কিন্তু আমি তারা বলি নাই। তারপরে আমারে বলতেছে যে, মানে আমি তারে বলতাম, সকালে ঘুম থেকে উঠে ফোন দিতাম, এই তুমি নাস্তা করছো? এরপরে ও পড়াশোনা করে না, মানে পড়াশোনা করতো আগে, নাকি ছেড়ে দিয়েছে এরকম বললো। তা আমি বললাম, আমি কী করবা, কই যাবা? এমন করে তার সঙ্গে কথাবার্তা বলতাম। আর আমার বন্ধুর কাছ থেকে আমি ছবিটা নিয়ে নিছি, আমার বন্ধু যেই ছবিটা নিয়েছি, এবং ছবিটা নিয়ে মোটামুটি মেয়েটার সঙ্গে আমার গভীর প্রেম হয়ে যাচ্ছে তখন আর কি। আবার এরই মাঝে আমি ওরা অনেকবার বলছিলাম যে আমার জন্য কয়টা ছবি পাঠাও। ও বলে, না আমারে দেখতে হবে না, যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার চেহারাকে ভালোবাসবা না, আমাকে ভালোবাসবা, সো আমি ছবি দিব না। মানে চাইলেও কিন্তু আমাকে ছবি পাঠাইতো না। এরকম করে প্রায় অনেকগুলো মাস ধরে দুজনের মাঝে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে।
প্রায় আপনার ১ বৎসরের মতো কেটে গেছে। ১ বৎসরে আমি ওর প্রতি অনেকটা দুর্বল, ও আমার প্রতি অনেকটা দুর্বল। মানে খুবই হয়ে গেছি। ১ বছর পরে তখন আমি আর আমার বন্ধু আশিক একসঙ্গে, মানে তখন হচ্ছে ঈদ আসছে, আপনার রমজানের ঈদ। রমজানে হতো কি ভাই, আমি সারা রাত ওর সঙ্গে কথা বলতাম, মানে সারাটা রাত কথা বলতাম রমজানের সময়। তখন আমি করলাম কি, মানে আপনার রমজানের মানে রমজানের ঈদের কয়েকদিন আগে আমি আর আশিক একসঙ্গে গ্রামে রওনা দিছি। আশিক তার বাড়িতে গেল, আমি তখন আমার বাড়িতে গেছি। আমার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার সঙ্গে আমি কথা বলতাম। ঈদের ২ দিন পরে আমার কেন জানি ভাই তারা দেখার জন্য মনটা আনচান করতেছে, মানে ভালো লাগতেছে না। আর ১ বছর ধরে কথা বলি, আজও তারা দেখলাম না, এটা কেমন কথা বুঝেন না। মানে ভিতরটা কেমন জানি পোড়াইতেছে, ভাবতেছি তার একটু দেখব। ১ বছর পরে তারা বললাম যে ওর নাম ছিল নীলা। আমি যে নীলা, আমার তোমার একটু দেখতে ইচ্ছে করতেছে। পরে বলে যে আমার দেখে কী করবা, দেখলে যদি পছন্দ না হয়। আমি বললাম দেখো আমি তোমার ভালোবাসি, আমি তো জানি ও কেমন। আজ তুমি যেমনই হও, তোমার চোখ না থাকুক, কান না থাকুক, আর তোমার কিচ্ছু না থাকুক, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কালো মেয়েটাও হও, এত আমার কোনো দুঃখ নাই। বিকজ আমি তোমার মনকে ভালোবাসি, তোমার চেহারাকে না। সুতরাং তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না, এরকম। কারণ আমি তো তারা দেখছি, আমার তো কনফিডেন্স নিয়ে কথা বলতেই পারি। এইরকম করে ধরেন খুবভাবে তার মাঝে ঢুকে গেছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে পারি, একটা শর্ত আছে, তবে অমুক দিন আমাকে একটা ডেট দেয়। আমি বললাম ওই ডেট কেন? বলতেছে যে কারণ ওই দিন আমার আব্বা আম্মা থাকবে না, আমি চাই যে আমি তো বাড়ি থেকে বের হই না, তুমি আমাদের বাসায় চলে আসো, আমাদের ঘরে এসে আমার সঙ্গে দেখা করো। আমি তো তখন আরও খুশি, ওর আব্বা আম্মা থাকবে না, ঘর খালি থাকবে, বাইরে ভাই, এর থেকে আনন্দের বিষয় আর কী হতে পারে। আমি তখন মোটামুটি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে এটাই হবে। তো এদিক দিয়ে কিন্তু আমার অফিস খুলে দেবে ঢাকাতে, আমি যে বুটিক্সের কাজ করি ওখানে খুলে দিবে। আশিক আমার ফোন দিতেছি, কিরে যাবি না? আমি বললাম দোস্ত আমার আরও কয়েকদিন সময় লাগবে, তুই যা, গিয়ে মালিকরে বুঝিয়ে বলিস যে আমি কয়েকদিন পরে যাব। ও বলে চাকরি থাকবে না, দূর চাকরি গেলে যাবে। এবং পরে ওরে বুঝিয়ে বলছে যে আমি নীলার সঙ্গে দেখা করব। বলে আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তুই দেখা করে আয়। এই কথা বলার পরে আমার বন্ধু আশিক তখন ঢাকায় চলে গেছে। মানে আশিক যেদিন ঢাকায় গেল তার পরের দিন রাতের বেলা এই ঘটনা। পরের দিন আমি তখন, ও আমারে বলতেছে যে তুমি মানে একটা বাজারের ঠিকানা তুলে এই বাজারের মধ্যে থাকবা। তা আমি ধরেন মোটরসাইকেল নিয়ে গেছিলাম, আমাদের বাড়িতে একজনের বাইক আছে আর কি, ওরে বইলা টইলা, তখন ডিসকভার হুন্ডা ছিল 100cc, ডিসকভার একটা 100cc নিয়ে তখন ওইখানে গেছি ওই বাজারে। ওদের যে বাজারের নাম বলছে ওই বাজারে গেছি, একটা ছোট বাজার ছিল। তো বাজার থেকে যাওয়ার সময় আমি ধরেন আপনার ফল ফ্রুট এটা ওইটা অনেক কিছু কিনে নিয়েছে। পরে ও আমারে বলতেছে তুমি যে সামনের দিকে আসো, বাইক চালায় আসতে তখন 12টা বেজে গেছে। ও আমারে বলে তোমার এখানে একটা বট গাছ আছে না? আমি বললাম আছে। বলো বট গাছের নিচে দাঁড়াও। আমি বললাম আমার ভূতে ধরবে তো? বলে কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, তুমি এখানে একটু ওয়েট করো, আমি তোমারে বলবো, মানে আমাদের পাড়ার সবাই ঘুমিয়ে গেলে তখন তুমি আইসো, এবং বাইকটা কোন দিক দিয়ে ঢুকাবা সেটাও বলে দিব। তো এই করে প্রায় 1টা বেজে গেছে, মধ্যরাত। আমি তখন বললাম দেখো নীলা, সত্যি আমার ভয় লাগতেছে, রাত 1টা বেজে গেছে। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি এই বাইকটা এদিক দিয়ে, মানে ও আমাকে লোকেশন দিতেছে, আমি বলতেছি যে সামনে 2 রাস্তা, এরকম বলে বামে আসো, আমি যে এরকম বলে ওরকম, মানে ও যেভাবে বলতেছে আমি সেভাবেই। পরে একটা মাছের অনেক বড় গেট ছিল, মানে ফিশারি, তা বলতেছে এদিক দিয়ে বাইকটা ঢুকাই দাও। তো ঢুকাইছি, পরে একটা ছোট বাগান আছে, বলে বাগানের মধ্যে বাইকটা রাইখা, বাইকটা লক করে তুমি সোজা যে সামনে বিল্ডিংটা দেখতেছো, মানে চারপাশে বিল্ডিং, উপরে টিন দেওয়া, বলতেছে এটার মধ্যে চলে আসো। তা আমি তখন ওইখানে গেছি, যাওয়ার পরে একটা জানালা পাইছি। আমি বললাম নীলা তুমি জানালাটা খোলো, তোমার একটু দেখি। বলে আরে বেকুব, জানালা দিয়ে দেখতে হবে না, তুমি সামনে দিয়ে আসো, রুম খোলা আছে। সামনে দিয়ে আমি গেলাম, এবং যাওয়ার পরে আমি দেখলাম যে রুমটা খোলা, এবং দেখার পরে আমি মোটামুটি দৌড়ে মানে রুমে ঢুকে গেছি। রুমে ঢুকে যাওয়ার পরে দেখলাম যে রুমে কেউ নেই, মানে প্রথম যেই রুমটা ছিল ওই রুমটার মধ্যে ঢুকে গেছি। তা আমি বললাম কী ব্যাপার নীলা, কেউ তো নাই। এরপরে বলে তাই দেখো এখানে একটা লাইটের সুইচ আছে, লাইটটা বন্ধ করো। তাই আমি বললাম যে লাইট বন্ধ করতে হবে কেন? বলে করো। তখন আমি লাইটটা অফ করছি, ওর সঙ্গে আমি হেডফোন কানে দিয়ে কথা বলতেছি কিন্তু। এবং লাইটটা অফ করার পরে হঠাৎ করে ও রুমে ঢুকছে, ঢুকে কী করছে, দরজাটা লাগাই দিছে। দরজাটা লাগাই দিয়েই আমি তখন ওরে জড়ায় ধরছি, মানে একদম জড়ায় ধরছি, মানে ও আমার জড়ায় ধরছে, আমি জড়ায় ধরছি। এমন সময় ও তখন করছে হাত দিয়ে লাইটটা অন করে দিছে। লাইটটা অন করার পরে ভাই যখনই আমি ওর মুখের দিকে তাকালাম, আমি একটা ছোটোখাটো চিৎকার দিয়ে আমি পিছনের দিকে মানে একরকম দিছি দৌড়। তখন বলতেছে কী হয়েছে? আমি বলতেছি আপনি কি? পরে বলতেছে আমি কে? মানে তুমি আমার কণ্ঠ শুনে বুঝো না? হ্যাঁ কণ্ঠ কিন্তু এটাই, মানে যে কণ্ঠের সঙ্গে আমি আগে কথা বলছিলাম কণ্ঠ কিন্তু এটাই, কিন্তু মানুষ তো এটা না। পরে আমি বলতেছি তুমি কে? বলে কেন আমি নীলা। ভাই একে তো খাটো, মানে লম্বা ঠিক আছে, মানে হ্যাংলা, এবং চেহারা মানে আপনি কি বলবো, গ্রামের মানুষের যেরকম বলে যে পাতিলার তলা, এরকম আর কি, একেবারে কালো। আমার জীবন আমি এরকম কালো মেয়ে দেখি নেই, মানে চোখগুলো সাদা, মনে হয় যেন জিনের মতো লাগতেছে, এত আমার দিকে ভয় লেগেছে। তো আমি আমার বন্ধু আমার ছবি দেখালো কি, এটা দেখলাম কি,
আর কণ্ঠ তো একই রকম। আমি অনেক সময় আমার বন্ধু আশিকরে আমি ভয়েস মানে কণ্ঠ শোনাইছি লাউড স্পিকার দিয়ে। আশিক বলে, হ্যাঁ এই মেয়ে, তুই কথা বল। পরে আমি বললাম, তুমি আশিকরে চিনো? মেয়ে বলে, চিনি না। আমি তো, আশিক নামের কাউরে চিনো না? ঢাকা দিয়ে চাকরি করে আশিক? বলে, না আমি আশিক নামের কাউরে চিনি না। আমি বললাম, তোমাদের এলাকাতে? গ্রামের নাম বললাম, বাড়ির নাম বললাম, ও তাও চিনে না। এই কথা বলে এই কথাবার্তার মাঝে হঠাৎ করে মানে ও তো দরজা লাগাই দিছে, এরপরে কে জানে সে দরজা ধাক্কাই দিয়েছে। দুইটা দরজা ধাক্কা দিছে। পরে ও বলে, কে? পরে বলে, দরজা খোল। মানে বাইরে থেকে বলতেছে দরজা খোল, খুব জোরে। আমি তখন কী করবো বুঝতে পারতেছিলাম না। ও তখন বলে, তুমি একটা কাজ করো, তুমি খাটের নিচে ঢুকে যাও। পরে আমি খাটের নিচে ঢুকে গেলাম। ও দরজা খুলে দিছে, 5-6টা ছেলে ঢুকছে। ঢুকে বলতেছে, তোর রুমের মধ্যে একটা ছেলের কণ্ঠ পাইলাম, কই ছেলেটা কই? পরে ও বলে যে, না এর মধ্যে কোনো ছেলে নেই। বলছে, তাইলে বাড়ির পিছনে বাইকটা কার? পরে ও বলে, আমি জানি না বাইক কার। তা আমি বাইকটা আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি। এখন ওরা যদি বাইকটার কোনো ক্ষতি করে ফেলে, আমি এটারও ভয় পাইতেছি খাটের নিচে বসে বসে। একটা সময় নিজেরা তল্লাশি শুরু করছে। তল্লাশি করে খাটের নিচে লাইট মেরে আমার পাইছে। পায়া বের করছে, বের করে মাইর, কোনো কথা নেই, মারা শুরু করছে। মাইরা মোবাইল টোবাইল নিয়ে গেছে আমার কাছ থেকে। তখন আপনার প্রায় 2টার মতো বেজে গেছে, মানে আপনার প্রায় শেষ রাতে। মোবাইল টোবাইল নিয়ে গেছে, নিয়ে বলতেছে, তোর বাড়ি কই? তোর বাড়িতে কে কে আছে খবর দে। মানে আমি তখনই বললাম যে, মানে আমার মোবাইল তো আমার মা বাবা নাম্বার সেভ করা আছে। প্রথমে আমার মা নাম্বার দিয়ে যেটা সেভ করা, ওরা ওই নাম্বারে কল দিছে। পরে আমার আম্মু তখন ধরছে। ধরার পরে আমার আম্মুরে বলতেছে, যেমন এমন ঘটনা, তোমার ছেলে এরকম এরকম এক জায়গায় আসছে, গ্রামের নাম বলছে, ঠিকানা বলছে, যেখানে আসছে ধরা খেয়েছে একটা মেয়ের সঙ্গে, সকালবেলা আসেন। আমার আম্মা তখন আব্বারে দিল, আব্বাও ঘুমাইছিল। পরে আব্বার কাছে দেওয়ার পর আব্বা বলতেছে, ঠিক আছে, ও যদি কোনো অন্যায় করে থাকে, আমরা ওর ফ্যামিলির লোকজন আছি, আমরা আসতেছি, আপনার পুরো ঠিকানা বলেন। তখন তারা পুরো ঠিকানা বললো। আমার আব্বা আম্মা বলে, আমরা আসতেছি, আপনার আমার ছেলের কোনো ক্ষতি করেন না, আমার ছেলের গায়ে হাত দিয়েন না, আপনার যেভাবে বিচার করবেন সেভাবেই হবে, আমরা আসতেছি। তখন আমি বললাম, ভাই আমার মোবাইলটাতে না, মানে আমার কথা হচ্ছে, আমি একটা বার খালি আশিকরে ফোন দিব, আমি আশিকরে ফোন দিয়ে শুধু আশিকের সঙ্গে একটু কথা বলবো, এবং কেন আমার সঙ্গে এটা ঘটাইল আশিক, আমি এটা জিজ্ঞেস করব। ভাই আপনারে কি বলবো শোনেন। এরপরে হইল কি, মানে এরই মাঝে তখন মানে আমার কাছে কোনো মোবাইল টোবাইল দিতেছে না। পরে সকালবেলা আমার আব্বা, আমার আম্মা, আমাদের এলাকার চেয়ারম্যান, মিল্লা, আরও অনেক লোকজনে আসছে। তারা একটা হাইএক্স গাড়ি, মানে নোহা গাড়ি ভাড়া করে তারা নিয়ে আসছে। পরে আসার পরে আবার এদিক দিয়ে মেয়ের এলাকার যে চেয়ারম্যান মেম্বার টেম্বার ছিল, মোটামুটি গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, সবাই তখন একসাথে হয়েছে। হওয়ার পরে আমার আব্বা সকালে আসছে, তখন প্রায় 10টা 10:30 মতো বেজে গেছে। এবং ওরা কিন্তু আমার রাতে খুব মারছে, আমার শরীর থেকে রক্ত বেরিয়েছে। আমার আম্মা দেখে কান্নাকাটি করতেছে। এরপরে আমার আব্বা বলে যে, কী বলবেন? পরে চেয়ারম্যান সাহেব বলতেছে, দেখেন আপনার ছেলে তো এমন এমন ঘটনা, আমরা তো একটা গ্রামে বসবাস করি, একটা সমাজে বসবাস করে, রাতের বেলায় আসছে, আইসা মেয়েটার সঙ্গে ধরা খাইছে। এখন গ্রামের ছেলেরা কিন্তু আপনার ছেলের বাইক টেক নিয়ে যাইতো, ছেলেরা মারতো বা পুলিশে দিত। আমরা আসলে ওদিকে যাই নাই, কারণ আপনি একজন সম্মানিত মানুষ, আপনার ঠিকানা বলছে। আপনার ঠিকানা জানার পরে ছেলে যখন আপনার কথা বললো, আমরা বুঝতে পারছি আপনি একজন ডাক্তার মানুষ, ভালো লাগলো। তো আমরা ছেলের কোনো ক্ষতি করিনি, আমরা রেখে দিয়েছি। এখন আপনি এটা কী সমাধান করুন, আপনিই বলেন। আমার আব্বা তখন বলতেছে, দেখেন যেহেতু আপনারা ধরছেন, সমাধাও আপনারাই করবেন, এবং আপনারা যেটা সমাধান করুন আমি সেটাই মেনে নিব। আমার তরফ থেকে কোনো রকমের মানে কোনো কিছুই নেই। ওরা তখন বলে, মানে ওই এলাকার চেয়ারম্যান তখন বলতেছে, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি এটাই, যেহেতু দুজনে ধরা খাইছে এবং দুজনের মাঝে প্রেম আছে, আমরা চাচ্ছি দুজনের বিয়ে পড়াই দেন, আপনি কি বলেন? আমার আব্বা তখন বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বলেন যে বিয়ে পড়াই দিবেন, তাহলে বিয়ের প্রস্তুতি নেন, আমি রাজি আছি। যেহেতু আমার ছেলে ভালোবাসে তো মেয়ের কাছে আসছে, এমনি তো আর আসে নাই। আমি তখন বাঁধা ছিলাম, আমার তারা বেঁধে রাখছে। আমি বলতেছি যে, আব্বা না, আমি মেয়ের বিয়ে করবো না। এটা বলা মাত্রই তখন আমার বড় মামা আসছিল আমার আব্বুর সঙ্গে। বড় মামা তখন প্যান্টের বেল্ট ছিল, মামা প্যান্টের বেল্টটা মানে এরকম টান দিয়ে খুইলে আমার পিটাইতে শুরু করছে। 8-10টা বাড়ি দিয়েছে, মানে রক্ত বের, মানে মামাও মারছে। মারার পরে আমি তখন কোনো কথা বলতেছি না, তখন তারা বিয়ের প্রস্তুতি নিছে। কিন্তু ভাই কথা হচ্ছে কি জানেন, বিয়ের সময় তারা কাবিন দিতেছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা কাবিন দিল। আমার আব্বা তখন বলতেছে, এটা আপনারা কি বলেন? এই 30 লাখ টাকা কাবিন কেন? 30 লাখ টাকা কাবিন কেন? ওরা তখন বলতেছে যে, আমরা 30 লাখ টাকায় কাবিন করব। কারণ হচ্ছে, প্রথম কথা, আপনার ছেলে এখনই বলতেছে এই মেয়ের বিয়ে করবে না। আপনার সামনে একটু আগে বলছে এই মেয়ের বিয়ে করবে না। এরপরে আপনার আপনার ওয়াইফের ভাই তারে মারলো, আপনার শালা তারে মারলো, এবং আপনাদের যে অবস্থা দেখতেছে, আপনার মেয়েটারে ছেড়ে দিবেন, তারে বিয়ে করে আজকে নিয়ে যাবেন, কালকে তারে ছেড়ে দিবেন। শুধু তারে 30 লাখ টাকা কাবিনে না, ইভেন আপনাদের সবাইকে মোসলেখা দিতে হবে, মানে আপনার কি বলে, সাদা কাগজের সিগনেচার দিয়ে যেতে হবে। যদি আমাদের মেয়ের উপরে কোনো টর্চার হয়, আমার মেয়ের গায়ে হাত তোলেন, আমার মেয়েরে মারেন,
তাইলে আমরা এটা পরে এই মুসলেকা নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমার আব্বা তখন বলতেছে যে না, এটা কেমন কথা, মানে আব্বা গড়িমসি শুরু করছে। যখন আব্বা বলতেছে না এইভাবে আমরা করাবো না, এটা সেটা, এই এলাকার কিছু পোলাপানি তখন আমার মারা শুরু করছে। মারতেছে যে মানে খুবভাবে মারতেছে, আমার মেরে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। এদিক দিয়ে কয়েকজন বলতেছে এই মানে পিছনে নিয়ে যা, বাড়ির পিছনে নিয়ে কবর দিয়ে দে, বাড়ির পিছনে নিয়ে কবর দিয়ে দে। তখন তারাও একরকম আমার আব্বা আম্মার ওখানে জিম্মি করে আমার এই 30 লক্ষ টাকা কাবিনে এই মেয়েটার সঙ্গে, নীলা মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেয়। ভাই এরপরেরটা শুনলে আপনি হয়তো কাঁপ দিয়ে উঠবেন। ওই মেয়েরে বিয়ে করে আমি তারে যখন বাসর করে তার সঙ্গে ঢুকলাম, বাসর করে যাওয়ার পর আমি যখন তারে বললাম যে আশিক কে, আমি তখন জানতে পারি আশিক তার বড় ভাই। মানে আমি ঢাকায় যে বন্ধু, আমার বন্ধু ছিল আশিক, যে নাম্বার দিছে, এটা তার আপন বড় ভাই। এবং এই মেয়েটার এর আগেও একটা বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটার সুন্দর ছিল না বা মেকআপ টেকআপ করায় বিয়ে দিছে। পরে ছেলে বাসর ঘর থেকে মেয়েটাকে তালাক দিয়ে দিছে, মানে বাসর ঘর থেকে ছেড়ে দিছে। কিন্তু এই বিয়ের কথাটাও আমার কাছে লুকাইছে, আমার কাছে বলে নাই। তা আমি তখন বাসর ঘরে কী করবো, মানে সারাটা রাতে কান্না করছি। আব্বার আম্মা শুধু আমার একটা কথাই বলে, খবরদার মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না, মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মেয়েরই কিচ্ছু করা যাবে না, এবং মেয়েরই কিছু করলে আমরা আইনানুগভাবে ঝামেলায় পড়ে যাবো, তুই মেয়েরই কিছুই বলবি না, মেয়েরই কিছুই করবি না। তো ভাই এরকম একটা মানুষের সঙ্গে থাকা যায়। এবং বিশ্বাস করেন এরপরে নীলা যখন বললো আশিক তার আপন বড় ভাই, আমি তখন আশিককে ফোন দিই। আশিক যে আমার বলছিল ঢাকায় চলে গেছে, আসলে মিথ্যা কথা, ও ঢাকায় যায় না, ও গ্রামেই ছিল। এবং গ্রামে থাকার পরে ও কী করছে, ও মানে দূরে থাকা এই সব কিছু প্ল্যানিং প্রোগ্রাম ও নিজেই করছে, এগুলো ও নিজেই সাজাইছে এবং সমস্ত ওর নিজেরই মাস্টার প্ল্যান ছিল। এবং ও নিজেই তার এরকম একটা কুচ্ছিত চেহারার বোনের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিছে। আমি আশিককে অনেক ট্রাই করছি ওর সঙ্গে কথা বলার জন্য, ও কখনো আমার সামনেও আসে নাই, আর আমার সঙ্গে ও আর কথাও বলে নাই। আমি জানি না যে কেন আমার সঙ্গে ওই কাজটা করলো। পরে আমি তো আর ঘরে খাই না, ঘুমাই না, এবং প্রচুর পাগলামি করতেছি। আমি ওর সঙ্গে ঘুমাই না, মানে নীলার সঙ্গে আমি ঘুমাই না, আমি আলাদা ঘরে ঘুমাই, নীলা আলাদা ঘরে ঘুমাই, মানে খুব একটা খারাপ অবস্থার মধ্যে কেটে গেল। কয়েকটা মাস কেটে যাওয়ার পরে ওর সঙ্গে আমি কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কও করি নাই ভাই। কয়েকটা মাস কেটে যাওয়ার পরে দেন এরপরে আমার আব্বা অনেকের সঙ্গে আলোচনা করলো কী করা যায়, ছেলে তো কোনোভাবেই মেয়েরা গ্রহণ করতেছে না, এবং মেয়ের প্রতি ছেলের কোনো আকর্ষণ নাই, কী করা যায়। তখন সবাই বললো যে একটা কাজ করেন, ছেলেটারে বিদেশ পাঠাই দেন। যদি বিদেশ পাঠাই দেন, কয়েকটা বছর যদি বিদেশ করে আসে, তাহলে মন মানসিকতার পরিবর্তন হবে, ছেলে ভালো হয়ে যাবে, বিদেশে পাঠাই দেন। পরে আলোচনা করে সবশেষ আব্বা আমারে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিল। দিয়ে এবার অন্য জনের সাথে কথা বলে তখন কাতারের একটা ফ্রি ভিসা ব্যবস্থা করছে, কাতারের ফ্রি ভিসা ম্যানেজ করছে, আমার কাতার পাঠাই দিবে। তো যখন বলতেছে আমার কাতার পাঠাইবে, মানে বিদেশ পাঠাবে, ভাই আমি তখন মহা খুশি। মানে আমার কাছে মনে হয় তখন যেন আমার জন্য ঈদ লাগছে। আমার একটাই প্ল্যানিং, আমি তখনই প্ল্যানিং করছি, আমি কাতার যে টাকা ইনকাম করে 30 লাখ টাকা ইনকাম করবো, করে তারা কাবিনের টাকা দিয়ে আমি তারা ছেড়ে দিব। তার সঙ্গে আমি কখনোই সংসার করব না, তারা কাবিনের টাকা দিয়া আমি তারা আমার জীবন থেকে যত দ্রুত পারি, যেভাবেই পারি, তারাই আমি আমার জীবন থেকে সরাই দিব। আর যাই হোক, আমি ওর মতো মেয়ের সঙ্গে সংসার করব না। মানে ওর ফ্যামিলি তো চিটাং, মানে ওর ফ্যামিলি তো চিটিং, ও আর বড় চিটিং, মানে ওদের পুরো বংশটাই চিটার বংশ। আমি একটা অনেক বড় চিটারের পাল্লায় পড়ছি, আমি কোনোভাবে ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ছেড়ে দিব। মানে আমার পুরো প্ল্যানিংটাই ছিল এটা, যে আমার সম্পূর্ণ প্ল্যানিং এটা। এবং সেই প্ল্যানিং অনুযায়ী তখন আব্বা আম্মা ভিসা ঠিক করলো, আমার পাসপোর্ট করাইলো, সব কিছু ওকে গেলো। একটা পর্যায়ে আমি চলে যাব। যেদিন আমি চলে যাব, এই দিনও আমি ওর কাছে বলে জানি যে নীলে আমি চলে যাচ্ছি। ও কিন্তু বিয়ে হবার পরে একটা বারের জন্য ওর বাপের বাড়িতে যায়নি। একটা মেয়ে তো তার বাপের বাড়িতে যায়, ও একটা বারের জন্য যায়নি। আর ওর ওই বেইমান ভাই আশিকও আমার সঙ্গে আর কখনো কথা বলে নাই। পরে আমি কাতারে চলে গেলাম, কাতারে ফ্রি ভিসায় গেছি। যাওয়ার পরে একটা দোকানে চাকরি পাইছি, একটা ভালোই দোকান ছিল, ওই দোকানে চাকরি পাইছি, দোকানে চাকরি করতেছি। আর এদিক দিয়ে ধরেন বাড়ি থেকে আব্বা আম্মা ফোন দিলে আমি তাদের সঙ্গে কথা বলি, আমি নীলার সঙ্গে টোটালি কোনো কথা বলি না। কিন্তু ও মাটি কামড় দিয়ে আমাদের পরিবারে পড়ে আছে, মানে মাটি কামড় দিয়ে পড়ে আছে, কোনোভাবে আমাদের পরিবারও ছেড়ে দেবে না, মানে আমাদের পরিবার ছেড়ে যাবে না। কাতারে যাওয়ার পরে আমি ভালো টাকা ইনকাম করতাম, মানে আমি একটা, মানে আপনাকে খুলিয়ে বলি, একটা নিষিদ্ধ কোম্পানিতে কাজ করতাম। আর যেটা কোম্পানিটা ছিল নিষিদ্ধ, কিন্তু বেতন ছিল বেশ ভালো, অবৈধ টাকা কামাইতাম এবং ভালো টাকায় কামাইতাম। পরিবারের জন্য টাকা টুকা পাঠাইতাম। প্রায় 6-7 মাসের মতো আমি উড়াধুরা টাকা কামাইছি। এবং এই 6-7 মাসের মধ্যে তখন আপনার ফেসবুক বের হয়েছিল, ফেসবুক বের হয়, এবং ফেসবুক ওই সময় নতুন আমি ফেসবুকে ছবি আপলোড করি, এবং ফেসবুকে আপনার ভিডিওতে এই করি সেই করি, এরকম করতে করতে, এবং এই ফেসবুকে মাঝে মাঝে যাই, মানে মোটামুটি আমি তখন পুরো ফেসবুকে অ্যাক্টিভ থাকি। মানে সকালে কী হয়েছে ওটা ফেসবুকে, দুপুরে কী হয়েছে ফেসবুকে, রাতে কী হয়েছে ফেসবুকে, মানে আমার লাইফটাই তখন ফেসবুকের ভিতরে ঢুকে যায়। এরকম করে দীর্ঘ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে
আমি তখন করলাম কি, একটা সিদ্ধান্ত নিলাম। মানে সিদ্ধান্ত কি, যে প্রতিদিন আমি ফেসবুক লাইভে আসতাম, নতুন নতুন ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতাম, একটা নতুন কমিউনিটি তৈরি করলাম। এবং এরকম করতে করতে আমার ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে পরিচয়, নাম হচ্ছে অধরা, বাড়ি হচ্ছে বরিশালের একটা মেয়ে, নাম হচ্ছে অধরা, এবং ওরা বরিশাল শহরেই থাকে। মেয়েটার সঙ্গে আমার তখন ফেসবুকে পরিচয় হয় এবং মেয়েটা খুবই সুন্দর ছিল। মানে এক কথায় বলতে গেলে যে মানে কুটির মধ্যে একটা সোজা কথা, যেটা আমি মনে করবো যে 1 কোটি মেয়ের দাঁড় করে দিলে অধরাটা এমনিই দেখা যাবে। খুবই হ্যাংলা পাতলা লম্বা, অসম্ভব সুন্দর চেহারা। এবং যতটুকু তার ফেসবুকে ছবি আপলোড করা ছিল আর কি, আমি তো আর বিশ্বাস করি না, কারণ একটারে তো করে আমি ধরা খাইছি। যদি আমি তার সঙ্গে ভিডিও কলে কথা বলি, যে তার ভিডিও কলে দেখি বা তার সম্বন্ধে মানে খুবভাবে জানি, এবং আমার মানে আমি আমার ফ্রেন্ডকে, মানে আমার এলাকার এক ফ্রেন্ডকে আমি পর্যন্ত পাঠাই ওরা দেখার জন্য যে ছবির সঙ্গে ওর মিল আছে কিনা। পরে আমার ফ্রেন্ড যা দেখে যে হ্যাঁ, আমি যেরকম ছবি দিছি মেয়ে এটাই, মানে অবিকল, আরও সুন্দর বাস্তবে। ধরা খাইতে রাজি না, একবার ধরা গেছি। এরকম করে তখন আমি অধরার প্রতি খুবভাবে অ্যাক্টিভ হয়ে গেলাম। মানে ওর সঙ্গে সারাক্ষণ কথা বলি। তখন না ভাই, আমার জীবনটা এক রঙিন জীবন হয়ে গেল। মানে এত সুন্দর একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড, তা আমার জীবন আর কি লাগে। একটা নতুন জীবন আসছে, একটা রঙিন জীবন আসছে, এবং নিজের ভিতরে এক অন্যরকম ইন্সপায়ার তখন কাজ করতেছে। ওরে দেখতেছি, ওর সঙ্গে কথা বলতেছি, এবং ওর মাধ্যমে নিজেকে হারাই ফেলতেছি। মানে তখন আর আমার মাঝে আমি নেই। আর আমার বউ যে আছে নীলাকে তো ওই নীলার জায়গায় পড়ে আছে। এইভাবে তখন অধরার সঙ্গে কথাবার্তা বলতে আমার জীবনের যে ইতিহাস আছে, আমি এগুলো তার কাছে বলি। আমি কিন্তু কিছু লুকাই না। আমার এটা একটা ভালো অভ্যাস, আমি তার কাছে কিচ্ছু লুকাই না। যে অধরা দেখো, আমার ঘরে বউ আছে, কিন্তু আমার বিয়েটা এইভাবে হয়েছে। আমার ফ্রেন্ড আশিক, ও আমাকে ফাঁসাইছে এবং আমার সঙ্গে এইভাবেই চিটিং করছে, এবং সম্পূর্ণ চিটিং করে ওর আপন ছোটো বোনরে আমারে ধরাই দিছে, এবং আমাদের সঙ্গে এগুলো হয়েছে। ওরে আমি মোটামুটি একদম সব কিছু খুলে বলি। এবং ও আমারে বলে, তোমার বন্ধু সিটিং ছিল, বাটপার ছিল। ওর জন্য আমি গিফট পাঠাইতাম, স্বর্ণের চেইন পাঠাইতাম, আংটি পাঠাইতাম, এটা ওইটা পাঠাইতাম, খুবই ক্লোজ হয়ে যায়। এবং একটা পর্যায়ে আমি আমার আব্বা আম্মারে না বইলা তখন আমি এই ইয়াতে আসি, মানে বাংলাদেশে আসি। আব্বা আম্মারে বলি না, কারণ যেহেতু ঘরে আমার বউ আছে, যদি নীলা কোনোভাবে জানতে পারে তাহলে তো ভাই আমাকে ঠিক রাখবে না, ঝামেলা করবে। এই জন্য আমি চুরি করে তখন প্রায় ওর সঙ্গে আমার সম্পর্কটা 3 বছরের মতো ছিল। এটা 3 থেকে 4 বছর পরে, বিদেশ থেকে প্রায় 3-4 বছর পরে তখন আমি বাংলাদেশে আসি। এবং সেটা আব্বা আম্মাকে না জানিয়ে সম্পূর্ণ অধরার সঙ্গে কন্ট্রাক্ট করে ঢাকা এয়ারপোর্ট নেমে আমি রাজশাহীতে গাড়ি না উঠে বরিশালে গাড়িতে উঠি। বরিশালে ওদের যে শহর ছিল, সেই শহরে আমি একটা আবাসিক হোটেল ভাড়া করি। রাত্রেবেলা ওই হোটেলে যাই, এবং সকালবেলাও আমার সঙ্গে দেখা করতে আসে। আমার জীবনে এই মোমেন্ট আমি কখনোই বলতে পারবো না। সকালবেলা ও আসে এবং ও গোসল করে আসে, মাথার চুলগুলো ভিজা ছিল। আমি যে হোটেলে ছিলাম, এই হোটেলের রিসেপশনে ওর সঙ্গে আমার প্রথম দেখা। মানে এগুলো আসলেই ভাই ভোলার মতো না, এই স্মৃতিগুলো জীবনে ভোলার মতো না। আমি অদ্ভুত, মানে এতটাই খুশি হলাম যে আমার লাইফে এরকম সুন্দর একটা মেয়ে আসবে, যেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল, আমার কল্পনার বাইরে ছিল। এমন করেই তখন ওর সঙ্গে আমার কথাবার্তা হলো, দুজনে বেরোলাম, সারাটা দিন পুরো বরিশালে মানে ঘুরে বেড়াইলাম। গভীরভাবে ওরা আমি ভালোবেসে ফেলছি। পরে আমি ওরে বলি যে, আসলে অধরা, তুই কি আমাকে সত্যি সারা জীবন আমার সঙ্গে থাকবা, নাকি আমাকে ছেড়ে দেবা? আমি একটা বিবাহিত ছেলে, কিন্তু আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারবো, মাথায় নিয়ে বলতে পারবো, নীলার শরীরে আমি কোনোদিন স্পর্শ করি নাই। আমি কখনো নীলার শরীর স্পর্শ করি নাই। নীলার সঙ্গে আমার কখনোই কোনো খারাপ সম্পর্ক হয় নাই, এবং আমি এটা তোমাকে কোরআনে হাত দিয়ে বলতে পারবো। এরকম করে যখন ওকে আমি গ্যারান্টি দিলাম বা এরকম করে বলতেছে, ও তখন আমাকে খুব ট্রাস্ট করে, খুবই বিশ্বাস করে। এরকম করে প্রায় আমি 1 সপ্তাহের মতো ছিলাম। আমি ছুটি আনছিলাম 1 মাসের। 1 সপ্তাহ থাকার পর আমি বললাম যে, দেখো ধর, আমি তোমার বিয়ে করে যাব, আমার এভাবে যেতে ইচ্ছা করতেছে না, আমি বিয়ে করব। পরে ও বলে, ঠিক আছে, যেহেতু তুমি আমারে পছন্দ করো, আমি তোমারে পছন্দ করি। তখন সে তার একটা ফ্রেন্ড উকিলের মাধ্যমে আমাদের বিবাহর দিন তারিখ ঠিক করলো। তো আমি তারা বললাম যে, তুমি কাবিন কত টাকা চাও? ও বলে 1 টাকা। আমি বললাম 1 টাকা? বলে হ্যাঁ, আমি বিয়ে করবো 1 টাকা কাবিনে। মানে ওর এরকম একটা পাগলামি ছিল। তারপর আমি 2 লক্ষ টাকা কাবিন দিছি। এর আগের তো 30 লাখ টাকা কাবিনের বিয়ে হয়েছে। অধরাকে বিয়ে করলাম 2 লক্ষ টাকা কাবিনে, কিন্তু সেটা আমার বউ, আগের বউ নীলা জানে না। 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করলাম। বিয়ে করে আমি যে হোটেলে ছিলাম, ওই হোটেলে অধরা আসতো। ওই হোটেলে আমরা থাকতাম, মানে দুজনে মোটামুটি বেশ একটা, মানে বলতে গেলে একটা ভালো সম্পর্কের মাঝে একই হোটেলে থাকতাম। ও আসতো সকালবেলা, সারা রাত একসাথে থাকতাম, সকালে চলে যেত। অনেক সময় সকালে আসতো, রাতে থাকতো। ওর ফ্যামিলিকেও যেভাবে হোক কনভেস্ট করতো, মানে ম্যানেজ করতো। এরকম করে খুব গভীর একটা পর্যায়ে চলে গেলাম। যাওয়ার পরে একটা পর্যায়ে মানে তখন আমি চলে আসবো, মানে আমার 1 মাস ওভার হয়ে গেছে। আমি তখন মানে চলে আসবো। তাও আমি 15 দিন বেশি ছিলাম। আমি 1 মাস 15 দিন ছিলাম, থেকে আমি তখন আবারও কাতারে চলে যাই। আর এই দিক দিয়ে আব্বা আমার খরচ দিতেছে, আব্বা আমার টাকা ঢুকে দিতেছে, কিন্তু নীলারে কোনো টাকা দেয় না।
নীলার সঙ্গে কোনো কথাও বলি না, ওর হাত খরচ আমি ওর জন্য কোনো টাকাই পাঠাই না টোটালি। এবার আমি চলে আসলাম আবার কাতারে, এবং কাতারে আসার পরে আমি এই অধরার সঙ্গে ফোনে কথা বলতেছি, বলতে বলতে তখনও বলতেছে যে আমার ফ্যামিলি তো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এবার কাতার আসার প্রায় 2 বছর পরের কথা, ওর সঙ্গে আমার 2 বছর পরের কথা হচ্ছে। এদিক দিয়ে কিন্তু আব্বা আম্মা খুব কান্নাকাটি করতেছে যে আরিয়ান তুই বাংলাদেশে আয়, তোরা আব্বা একটু দেখি, মা বলে তোরা একটু দেখি, আমার বোন কান্নাকাটি করে, ভাই কান্নাকাটি করে আসার জন্য। কিন্তু আমি আর দেশে যাই না। আমি ওই যে দেশে গেছি চুরি করে, অধরার সঙ্গে দেখা করে, ওরে বিয়ে করে, তখন আমি আবারও চলে আসি। এবার আরও বিয়ে করে যাওয়ার 2 বছর পরে তখন ও বলতেছে আমার আব্বা আম্মা আমাকে বিয়ে দিয়ে দিবে, এরকম করতেছে, ঝামেলা করতেছে, আমি কি করব এই সে, মোটামুটি একটা ঝামেলায় পড়ে গেছে। ওই সময় হলো কি, আমার একটা বন্ধু আছে, ওইখানে যাওয়ার পরে, বন্ধু না ঠিক একটা সিনিয়র বড় ভাই আর কি, এবং আমি ওনার দোকানে কাজ করতাম, ওনার চকলেটের দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। ওনার বাড়ি হচ্ছে আবার বরিশালে, এবং আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ইভেন বড় ভাই নাম হচ্ছে অনিক ভাই। তো অনিক ভাই তখন বাংলাদেশে আছে। পরে আমি অনিক ভাইয়ের দোকান আমি সামলাইতাম, আমি ওনার দোকান দেখাশোনা করি। অনিক ভাইয়ের তখন ফোন দিয়ে বললাম ভাই এমন ঘটনা, আমি কী করব। অনিক ভাই কিন্তু আমার রিলেশনটা সম্বন্ধে জানতো, আগ থেকে জানতো, তিনি অধরাকে দেখছে, অধরার সঙ্গে অনেক সময় কথাও বলছে ফোনে আমার মোবাইল দিয়া। পরে উনি বলে দেখো আমি কী বলবো, উনি আরিয়ান এখন ওর তো তুমি এভাবে নিতে পারবে না, কারণ তোমার ডকুমেন্ট দিয়ে ওর তুমি কখনোই নেওয়া সম্ভব না, এখন ওর কীভাবে কী করবা, এরকম সেরকম করে। পরে আমি ফোনে কথা বলতেছি, ভাই আপনি যেমনি পারেন ওরে নিয়ে আসেন ভাই, আমি ওরা ছাড়া বাঁচবো না ভাই, এই সে ওনার কাছে কান্নাকাটি করি খুবই ইমোশনালি। পরে উনি বলে ঠিক আছে আমি অধরার সঙ্গে দেখা করবো। পরে উনি অধরার সঙ্গে দেখা করে কথাবার্তা বলে, বইলা 2 দিন পর আমাকে ফোন দিয়া বলতেছে জারিয়ান তুমি তো কাতারের সিস্টেম জানো, বউ কীভাবে নিতে হয়, কীভাবে বউকে নিতে হয় তো তুমি জানো, এবং তোমার ডকুমেন্ট দিয়ে তো তুমি তারা নিতে পারবা না। তবে একটা কাজ করতে পারি, এখন এটা আমি করবো কিনা চিন্তা করতেছি, বাট তোমাদের এত কষ্টের রিলেশন, তোমার জীবনে অনেক কষ্ট তুমি পাইছো, এবং শেষ পর্যন্ত একটা ভালো মেয়ে পাইছো, তার যদি রাখতে না পারো তা তোমার জীবনে আরও প্রবলেম দেখা দিবে। এখন আমি চাচ্ছি যে তুমি তারা যাতে পেয়ে যাও, আমি সেই নিরিখে চেষ্টা করব, কিন্তু চেষ্টা করতে হলে তো ভাই একটা কাজ করতে হবে, এবং এটা যদি না করি তাহলে তো তারে আমি নিতে পারবো না। পরে আমি বললাম যে ভাই কী কাজ, বলে আমি একমাত্র তারে আমার বউ বানায় নিতে পারবো কাতারে। ধরো কোর্টের মাধ্যমে একটা ডকুমেন্ট রেডি করলাম, এই ডকুমেন্টে আমরা হাজব্যান্ড ওয়াইফ হইলাম, এবং হাজব্যান্ড ওয়াইফ হয়ে আমি তখন ওরে কাতারে নিয়ে গেলাম, কাতারে নিয়ে আমি তোমারে দিয়ে দিলাম। এখন যদি তোমাদের দুজনের বিশ্বাস থাকে, বা আমি বললাম ভাই বিশ্বাস থাকবে না কেন থাকবে না, আমি আপনার বিশ্বাস করে আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি আপনাকে যেটা বলতেছি আপনি এটা করেন, আমি ওরে বুঝিয়ে বলবো। পরে বলে ঠিক আছে তুমি তারা বুঝিয়ে বলো। পরে আমি অধরারে বুঝালাম যে অধরা দেখো এই ঘটনা, এখন উনি তো এরকম বলতেছে, আমি কি করব। অধরা বলে আমার তোমার কাছে যাওয়া দরকার, এবং যেভাবে যেতে হয় আমি সেভাবেই যাবো, নাহলে আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিবে, আমি তোমাকে না পাইলে মরে যাবো, এরকম করতেছে। আমি বললাম তাইলে তুমি এটা করো। পরে উনি সহ ওরে নিয়ে একটা করে গেছে যে ওরা আবার বিয়ে করছে, বিয়ে করে কাবিনের পেপার সব কিছু রেডি করে সব কিছু নিয়ে দেন উনি তখন এই কাতারে চলে আসছে। এবং কাতারে আসার পরে উনি অধরার সঙ্গেও তখন ফোনে কথা বলতো, আমিও কথা বলতাম, এবং উনি আসার পর তখন যে ডকুমেন্টগুলো ছিল এগুলো জমা দিয়েছে। জমা দেওয়ার এই কিছুদিন পরে তখন অধরার ভিসা বেরোইছে, ফ্যামিলি ভিসা বেরোইছে। পরে তখন উনি অধরাকে নিয়ে আসছে, ফ্লাইট করে অধরাকে নিয়ে আসছে, এখানে আনার পরেই কাতারে নিয়ে আসছে। কাতারে আইসা আমি আর উনি একসঙ্গে এয়ারপোর্টে গেছি, অধরা তখন আমাদের সামনে আসছে, অধরাকে নিয়ে দেন আমরা তখন বাসায় আসছি। বাসায় আসার পরে আমি তখন আমার রুমে, আমার যে রুম আছে তখন কিন্তু আমার রুম ছিল না, রুম ছিল না বলতে আমি তখন সবার সঙ্গেই থাকতাম। পরে ভাই তখন করলো কি, ওনার এক পরিচিত ভাবি আছে, বাড়ি হচ্ছে কুমিল্লা, ওনারা ফ্যামিলি আছে, ওই কুমিল্লার ভাবির কাছে তখন এই অধরা রাখছে, ওই বাসায় রাখছে। অধরা ওই বাসায় ছিল, আর আমারে বলতেছে যে তুই বাসা খোঁজ, আরিয়ান তুই বাসা খোঁজ। তা আমি তো ভাই বাসা খুঁজতেছি পাই না এরকম করে লাস্ট পর্যন্ত একটা বাসা ভাড়া করছি। বাসাটা ভাড়া করার পরে দেন তখন আমি এই অধরারে নিয়ে ওই বাসার মধ্যে উঠছি, আমাদের নতুন বাসা। তো উঠার পরে আমার তো একটা স্বপ্ন যে আমি যেহেতু আমার বউ আসছে, ওর সঙ্গে আমার অনেক সম্পর্ক বেড়ে সেটা, তো সেটাতে জানতে পারি যে মেয়েদের যে একটা সমস্যা এটা নাকি তার হয়েছে। তো ওই রাত কেটে গেল, ওই দিন কেটে গেল, এবং তার পরের দিনে হঠাৎ করে আমার হচ্ছে অনেক ভাই বলতেছে যে আরিয়ান একটা কাজ করো, ওনার মালের জন্য তিনি তখন আমাকে উনি মূলত মালগুলো আনে দুবাই থেকে একজনে এনে দিবে একটা স্থানে, ওইখান থেকে আমার আনতে হবে। তো বলে তুমি আজকে চলে যাও, তুমি মালগুলো নিয়ে চলে আসো, একটা ঠিকানা দেয় যেটা মনে আন্ডার কাজ করি। সেই ঠিকানা অনুযায়ী আমি তখন মালগুলো আনার জন্য যাই, এবং মালগুলো আনার জন্য গিয়ে আমি রাতের বেলায় মালামাল নিয়ে তখন আমি বাসায় আসি, দোকানে এসে মালটাল ওনারে বুঝিয়ে দিই, ভাইয়েরে বুঝিয়ে দিই, অনেক বাইরে বুঝিয়ে দিয়ে তখন আমি বাসায় যাই। কিন্তু ভাই বাসায় গেলে দেখি কি যে আমার বাসায় আমার ওয়াইফ নাই, বাসাটা আমরা দুজনে ভাড়া করি সিঙ্গেল একটা রুমের মধ্যে, ও রুমে নাই।
ওরই রুমে না দেখে ভাই তখন তো আমার মাথা খারাপ হয়েছে, কী ব্যাপার ও কই গেল। সঙ্গে সঙ্গে ফোন দিলাম আমার ভাইয়েরে, মানে অনেক ভাইয়ের, যে অনেক ভাই এমন এমন ঘটনা, ও তো বাসায় নাই। পরে বলতেছে ভাই ও কই গেছে, তা তো কইতে পারি না, ও তোমাদের বাসায় তো ছিল, এটা সেটা। এইবার আমি ভাই ওরা পাগলের মতো খোঁজা শুরু করছি। আমি আর কি ভালো চাকরি করবো, কী করবো, আমি তো ওরে খুঁজতেছি, আমি ওরে খুঁজতেছি, ওরে আর আমি খুঁজে পাই না। এইখানে খুঁজি, ওইখানে খুঁজি, এই খুঁজি, ওই খুঁজি, মানে পাগলা কুত্তার মতো ওরে আমি এই কাতারে খুঁজে বেড়াইতেছি। পাই না, নাই। এবার অনেক ভাইয়ের সাথে যারা থাকতো আর কি, অনেক ভাইয়ের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু টন্ধু, ইনারা তখন আমার গোপনে গোপনে বলতেছে যে তোমার বউরে উনিকে আটকায় রাখছে। আমারে বলে এইভাবে যখন বলতেছে আটকায় রাখছে, এবার আমিও ভাই গোপনে গোপনে খবর পাইছি অনেক ভাই আমার বউরে আটকায় রাখছে। তো আটকায় রাখার পরে একদিন হলো কি ওনার দোকানে, আমি তখন ওনার দোকানে কাজ করি, একদিন ওনার দোকানে বললাম ভাই আমি সারা দুনিয়া আমার বউরে খুঁজে বেড়াইতেছি, কিন্তু খবর পাইলাম আমার বউ নাকি আপনার কাছে আছে, এটা কি সত্যি? উনি আমার বলে আরে না, মিথ্যা কথা। আমি তখন বুদ্ধি ঘাটায় কোরআন শরীফ নিয়ে আসছি। আমি বলা ভাই আমি আমার বউরে আর বাইরে খুঁজবো না, আপনি কোরআনে হাত দিয়ে বলেন তো আমার বউ আপনার কাছে নাই, আপনি জানেন না ও ধরা কই আছে। এটা বলার পরে উনি তখন আমার বললো কি যে এই বেটা ছোটো লোকের বাচ্চা, তুই এটা আমার কি বললি, এই আমি কোরআনে হাত দেবো কেন? এই কথা বলে একটা লাথি মেরে আমার দোকান থেকে বের করে দিছে। লাথি মেরে বের করে দেওয়ার পরেই তখন ধরেন আমি এই জায়গাতে আমি পুলিশ কল করি, মানে কাতারে যে পুলিশ আছে পুলিশ কল করে আমি পুলিশের কাছে বলি যে এমন এমন ঘটনা, আমি আমার বউরে ওই নিয়ে আটকায় রাখছে, এটা সেটা বলি। তখন উনি মানে লিগেলভাবে বলে যে তার বউ মানে এটা আমার বউ, আমার ওয়াইফ আমার কাছে আছে। তখন উনি ওই যে বিয়ে করছে বিয়ের ডকুমেন্ট দেখাইতেছে, এরপরে আমার যে কফিল ছিল, মানে আমার যিনি কফিল ছিল, ওই কফিল তখন আসার পরে আমার কফিল তখন এই পুলিশে যায়, জামানা থেকে পুলিশ বিদায় করে আমারে নিয়ে গিয়ে আমারে বলতেছে যে দেখ তোর বউরে তুই পাবি না, কারণ তুই তো ওর বিষয় দিয়ে তোর বউরে তুই নিয়ে আসছিস, ও তোর বউরে ফ্যামিলি বিষয় নিয়ে আসছে, এটা ওর বউ, তোর বউ না। তখন আমি জানি যে উনি আমার ওয়াইফরা আটকায় রাখছে। এভাবে আমি তখন ভাই আর সহ্য করতে পারতেছিলাম না যে আমার এত কষ্টের পর উনি আমার বউরে আটকায় রাখবে। একদিন সকাল মানে সন্ধ্যার সময় উনি ওনার আরও কয়েকটা ফ্রেন্ড নিয়ে বসে আছে, মানে একটা বারের মতো আছে, বারের সামনে। আমি কি ওনার পা ধরে বলতেছি যে অনেক ভাই আপনার পায়ে ধরে রে ভাই, আমি আপনার কাছে পায়ে ধরে ভাই আমার বউরে ফিরাই দেন রে ভাই আমার বউরে ফিরিয়ে দেন, অনেক ভাই আমার বউরে ফিরিয়ে দেন, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। উনি আমার এখন একটা লাথি মারলে পরে আমি ওনার কলার চাইপা ধরে গ্লাস ছিল, গ্লাস ভাঙিয়া তখন আমি মানে একরকম ওনার শরীরে আঘাত করি, রক্ত বেরিয়ে যায়। এদিক দিয়ে তখন মানুষ পুলিশ কল করে দেয় এবং আসার পরে পুলিশ সাথে নাতে আমাকে ধরে ওইখান থেকে আমার তখন সফর জেলে নিয়ে যায়, এবং সফর জেল থেকে তখন আমাকে এই সফর জেলে নিয়ে যায়, এবং সফর জেল থেকে আমাকে তখন দেশে প্রেরণ করে দেয়, মানে দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পরে আমার বউ নীলা, আমি তো নীলার সঙ্গে কোনো কথা বলি না। দেশে আসার পর আমি প্রচুর পাগলামি করতেছি এবং এত ঝামেলা করতেছি যা বলার মতো না, ঘরে থাকি না, বাড়িতে থাকি না। এবং এই ঝামেলার মধ্যে তখন নীলার পরিবার করছে কি, আমি দেশে আসার পরে এগুলো দেখে নীলার পরিবার তখন নীলার নিয়ে চলে গেছে। আমি নীলার তখন মারতাম, সত্যি কথা যেটা, গায়ে হাত তুলতাম, এবং নীলার পরিবার তখন নীলারে নিয়ে চলে যায়। মানে এরা এরকম ঝামেলা দেখে নীলার নিয়ে চলে যায়, নিয়ে তারা মামলা টামলা করে, এই ঝামেলা করে। আমার আব্বা জমি টমি অনেক বিক্রি করে, আমাদের জায়গার সম্পত্তি অনেক বিক্রি করে, কইরা টইরা আব্বা বহু কষ্টের পরে এই নীলার সঙ্গে আমার ঝামেলাটা দূর করে, অনেক টাকা টুকা নীলার পরিবারকে দেয়, দিয়ে আব্বা এটা ছাড়াছাড়ি করে আব্বা আমার বলি তার একটা বিয়ে কর। আমার কথা হচ্ছে ভাই আমি বিয়ে করব না, আমার অধরারে অনেক ভাই নিয়ে গেছে, আমি আমার জীবন দেওয়া হলে আমার অধরারে আমি ওখান থেকে ছুটে আনবো, কারণ আমি ওরে ভালোবাসি ভাই। আমি তখন কাতারে আমার যে পোলাপাইন আছে ওদেরকে ফোন দিতাম, ভাই কই আছে, এবং অনেকেই ভাই তখন বলতো যে ভাই ও জোর করে তোর বউরে নিয়ে আসছে এবং জোর করে তোর বউর সাথে সম্পর্ক করতেছে, তোর বউ কিন্তু মন থেকে তোরে ভালোবাসে। তো আমি তো এগুলো জানি যে আমার বউ আমারই ভালোবাসে, আমার বউ ওরে ভালোবাসে না। ও যা করতেছে, মানে অনেক ভাই যা করতেছে তা সম্পূর্ণভাবে বেআইনি এবং জোরপূর্বক। আমার বউ আমারে ভালোবাসে। এরকম করে প্রায় আপনার আরও 1 বছর মতো কেটে গেছে। আমি বাংলাদেশে 1 বছর আমি পাগলা কুত্তার মতো খালি রাস্তায় ঘুরতাম যে আমার বউর আমি কেমনে বাঁচাইতে পারি। 1 বছর পরে খবর পাইলাম ওরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে অনেক এবং আমার বউ অদরা দুজনে আসছে। এবং তখন অদরা অনেক ভাই যেহেতু এরকম করতেছে, অনেক ভাই অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা অনেকে বলাবলি করতেছে কাতারে যে তোর বউ তো অনেকের সাথে মার্কেটে ঘুরে বেড়াইতেছে এবং এটা কিনতেছে, শপিং করতেছে, মানে তোর বউয়ের ভিতরে তো ওরকম কোনো কিছু নেই। তা আমি তো বুঝছি ও আসলে কী করবে বলেন, ওর তো অনেক ভাই জোর করে নিয়েই বিয়ে করছে এবং অনেক ভাইয়ের সাথে যখন থাকা লাগতেছে বাধ্যতামূলক, আমার তো কিছু করার নাই। আমি তখন আর কি করবো, তা আমি ঠিক আছে এরকম করে 1 বছর পরে খবর পাইলাম ভাই ওরা দেশে আসবে। এর ভিতরে আমি অনেক বের এলাকায় কিছু খারাপ পোলাপান থাকে না, ওগুলোর সঙ্গে একটা লিঙ্ক করে ফেলছি, একটা লিঙ্ক আপ তৈরি করছি খারাপ পোলাপানের সঙ্গে, যে অনেক ভাই কবে দেশে আসে বা কবে কী করে।
তা এরকম করে তারা দেশে আসার কিছুদিন পরে তারা তখন কুয়াকাটায় যাবে, কুয়াকাটা প্ল্যানিংয়ে যাবে। ভাই আমি কি বলবো, আমার আব্বার অবস্থা তখন খুব খারাপ। আমি আমার ছোটো বোন যারে বিয়ে দিছে, আমার ছোটো বোনের মানে বিয়ের গয়না, আমার ছোটো বোনের বিয়ের গয়না, বাবার ক্যাশের টাকা আমি একরকম চুরি করি পরিবার। আমার মায়ের গয়না, বোনের গয়না, বাবার ক্যাশের টাকা চুরি করে আমি তখন এই বরিশাল যাই। আমার ওই যারা লিঙ্ক আপ আছে ওগুলোকে কথাবার্তা কইয়া টাকা ঢুকা দিয়া তখন আমি হোটেল থেকে আমার বদরারে মানে জোর করে নিয়ে আসি অনেক বের কাছ থেকে। এবার অনেক টাকা লাগছে, টাকার কোনো হিসাব নাই, অনেক টাকা লাগছে। এবং ওই টাকা দিয়ে আমি তখন একরকম পোলাপাইন টোলাম, আমার লিঙ্ক আপ ছিল ভালো, ওই লিঙ্ক আপ দিয়ে আমি তখন অদরারে ওখান থেকে উঠে নিয়ে আসি। অদরারে উঠে আনার পরে আমি জোর করে আনি, আমার বাড়িতে আনার পরে ও কান্নাকাটি করে, মানে বাড়িতে বলতে আমি তখন আমার নানু বাড়িতে নিয়ে যাই ওরে। পরে ও কান্নাকাটি করে, আমি কান্নাকাটি করতেছো কেন, কান্নাকাটি করো না, আমি তোমারে ভালোবাসি। এরপরে ও তখন বলতেছে যে অনেক আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক এই করছে, অনেক সেই করছে, এইটা সেটা বলে তখনও আমার সঙ্গে আপনার ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলাম পরে আমার আব্বা তখন, আমার মা, ওরা তো পাগল হয়ে গেছে। আমি গয়নাগাটি, ব্যবসার পুঁজি টুজি সব খাইয়ে ফেলছি, আমি তো ওদেরকে রাস্তার ফকির বানাই দিছি, তারা তো আর মানে তাদের জায়গায় নেই। এরপরে যেটা হইলো যে আমার মামারা আমার সাপোর্টে ছিল, বড় মামা, মেজো মামা এবং আমার নানি ছিল। এরা সবাই তখন আমার ধরছে, ধরে আব্বারে বুঝাইছে ঠিক আছে আমরা অনেকের এই কি বলে আরিয়ানের ব্যবস্থা করব, আরিয়ান যা করছে যেটা করছে সবই বাদ দেন। এবং ওই রকম করে তখন তারা সেখান থেকে আমারে বিদেশ পাঠানোর ব্যবস্থা আবারও করতেছে। আবারও বিদেশ পাঠাবে, কোন দেশে পাঠানো যায়, যেহেতু আমি একটা অকারেন্স করে একরকম মারামারি করে আসছি, আমি তো আর কাতারে যাইতে পারবো না, বা মিডিল ইস্টে আমার জন্য খুব রিস্ক হয়ে যায় মিডিল ইস্টে যাওয়াটা। এরপরও তারা চেষ্টা করে কোনো রকমে আমার তখন সৌদি আরবে পাঠায়। এদিকে আবার অনেক ঘটনা আছে, আমি এগুলো না বলি, খুব শর্ট সময়ের ভিতরে আমার ফ্যামিলি আমাকে তখন আবার সৌদি আরবে পাঠায়। এবার আমি সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার অবস্থা তখন খুব খারাপ। এদিক দিয়ে আমি নীলার সঙ্গে অনেক দিন ধরে ছিলাম, থাকার পরে নীলা তখন গর্ভবতীও হয়। নীলা গর্ভবতী হওয়ার পরে আমি সৌদি আরবে যাই। তো অদরা, আমি নীলার কথা বলে ফেললাম, অদরা গর্ভবতী হয় এবং এরপরে আমি সৌদি আরবে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার অবস্থা তখন খুব খারাপ। আমি সৌদি আরবে যাওয়ার পরে আমার আব্বা আম্মা কিন্তু আবার তখন অদরারে ঘরে উঠায়, যেহেতু ওর পেটে বাচ্চা আছে, তো অদরারে তখন ঘরে উঠায়। অদরা তখন আমাদের ঘরে চলে যায়, মানে আমাদের বাড়িতে চলে যায়। তা আমি তখন আপনার সৌদি আরবে গিয়ে খুব কষ্টে পড়ছি ভাই। 6 মাস চাকরি করি, 1 মাসের বেতন দেয় না। আমার একটা মেয়ে সন্তান, আমার একটা মেয়ে হয়। মেয়ে হবার পরে 6 মাস ধরে চাকরি করতেছি, 1 মাসের বেতন দেয় না। মানে খুব একটা ঝামেলা, খুব কষ্টের মধ্যে আছি, সোজা কথা যেটা। মানে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, বাড়িতে টাকা বাড়াইতে পারি না। ওদের আমার বারবার বলে টাকা দাও, পয়সা দাও, দিতে পারি না। মানে মোটামুটি একটা ঝামেলা, খুব বড় একটা প্রবলেমে পড়ে যায়, খুব বড় প্রবলেম। মানে কি বলবো, কারে বলবো, বলার মতো আর কোনো আমার কোনো ভাষা নাই, আমার কি অবস্থা হয়েছে। এভাবে প্রায় 2.5 বছরের মতো থাকে। 2.5 বছর পর অধরা তখন আমার বলতেছে তুমি ইমিডিয়েটলি দেশে আসো। আমারে বলে আমি কেন ইমিডিয়েটলি দেশে আসবো? পরে বলতেছে তুমি দেশে আসো, আর যদি তুমি দেশে না আসো তাহলে কিন্তু আবার এখানে আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে আমার আব্বা কিন্তু মারা গেছে। আমি সৌদিতে যাওয়ার পর আমার আব্বা মারা যায়। তখন পরিবারে থাকে আমার মা, আমার বউ আর আমার ছোটো ভাই। আর আমার ছোটো ভাইটা একটু অন্যরকম উশৃঙ্খলা, আমার মতো অতটা মানে আরও অন্যরকম হয়েছে। যাই হোক, ওর কথা না বলি। তারপরে আমি তখন 2.5 বছর পরও আমার চাপ দিতেছে তুমি দেশে আসো, নাহলে আমি চলে যাব। দেশে যাওয়ার জন্য যখন আমার চাপ দিল তখন আমি দেশে গেছি। দেশে যাওয়ার পরে আমি যেদিন ওর সঙ্গে প্রথম রাত ছিলাম, সিরাতে আমার কাছে মনে হয়েছে প্রেগনেন্ট, মানে প্রথম রাতে। তাইলে আমি ওর পেটের দেখে বুঝে গেছি। আমি বলি তোমার টেস্ট করাবো, তোমার পরীক্ষা করাবো, তোমার পেটে সন্তান আছে। ও বলে না আমার পেটে কিসের সন্তান, কে বলছে আমার পেটে সন্তান, আমার পেটে কোনো সন্তান নাই। আমি বলি তোমার পেটে সন্তান আছে। এই লইয়া ঝামেলা করতে করতে যাই হোক আমি প্রায় 2.5 থেকে 3 মাসের মতো ছিলাম। 2.5 থেকে 3 মাস পরে আমি আবার চলে আসি। দেখেন একটা মানুষের ঘরে 6 মাসে কেমনে বাচ্চা হয়। আমি সৌদিতে অতগুণ অনেক মোটা হয়ে গেছিলো, কিন্তু ওর পেট বুঝে যাইতো না। সৌদিতে আসার পরে জানতে পারে ও মানে ওর বাচ্চা হয়েছে। তখন তো আমি পুরোপুরি শিওর এই বাচ্চা আমার না। আমি তখন করলাম কি, আমার কাছে টাকা নেই, পয়সা নেই। এরপরে আমি পুনরায় আবারও রিটার্ন টিকিট লয়ে সৌদি থেকে আবার দেশে গেছি। যাই গইতেছি যে বাচ্চা আমার না, ওর পেটে যে বাচ্চা সেই বাচ্চার বাবা আমি না, এটা অন্য কারো বাচ্চা। এই নিয়ে ঝামেলা। আমি বলি ডিএনএ টেস্ট করো, ও বলে ডিএনএ টেস্ট করবে না, এটা সেটা। তখন আমাদের গ্রামেরই এক শিল্পপতি প্লাস আমার সম্পর্কে কাকা হয়, নাম হচ্ছে মতিন কাকা। উনি প্রাক্তন মেম্বার আর কি আমাদের এলাকাতে, বাট অনেক টাকা পয়সার মালিক, সোজা কথায় যেটা কোটি কোটি টাকার, মানে ঢাকা শরণার বাড়িটারি আছে। তো বাড়িতে যখন এই ঝামেলাগুলো হইতেছে তখনই মতিন কাকা একদিন আমার নিয়ে ডাক দিয়ে বলতেছে যে কী শুরু করলি এগুলো, তো তোর বাপ মারা গেল, বাড়িতে তোর একটা অসুস্থ মা, এলে কী শুরু করলে? আমি বললাম কাকা আমি কী করবো আপনি বলেন, এই ঘটনা। ও আমার সঙ্গে তো কম করে নাই। পরে উনি তখন বললো যেটা পারিবারিকভাবে একটা দরবার ডাক দে। পারিবারিকভাবে তখন একটা দরবার ডাক দেওয়ার পরে দরবারে উপস্থিত হইলাম।
মানে আমাদের গ্রামের কিছু লোকজনও ছিল, এখানে মতিন কাকাও ছিল, সবাই ছিল। পরে মতিন কাকা আমার জিজ্ঞাসা করে যে আশিক, আরিয়ান, এই কি বলে ঘটনা কি? আমি বললাম যে কাকা এই ঘটনা সবার সামনে বলছে। বলার পরে আমি বললাম আমাদের ছেড়ে দিব। বলে তুই ছেড়ে দিবি? বলে ছেড়ে দিব। আমি বললাম যে আমি ছেড়ে দিব, কারণ এরপরে তো আর ওর মতো মেয়ের সঙ্গে থাকা এটা কেমনে সম্ভব ভাই বলেন? আমার যখন মেয়েটারে রেখে আমি ছেড়ে দেবো। ও বলে আমি মেয়ে দিব না, আমার জীবন থাকতে আমার মেয়েরই দিব না। ঠিক আছে, তুই মেয়ে নিয়ে যা, তুই মেয়ে নিয়ে যা, আমি তোরে ছেড়ে দিব। এই কথার মধ্যে আমি সবার সামনে 3 তালাক দিয়ে দিই। 3 তালাক দেওয়ার পরে তো তালাক হয়ে গেছে। এরপরে এখানে মতিন কাকা বলে যে মেয়েটা এখন কোথায় যাবে? অদরহাট তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই, মেয়ে তো তার বাবা মারে ছাইড়ায় একরকম আরিয়ানকে ভালোবেসে মেয়েটা চলে গেছিলো কাতারে, এবং ওইখান থেকে তো মেয়েটাকে আরেকটা দুষ্ট লোকে নিয়ে যায়। সেখান থেকে মেয়েটা এই আপনার কি বলে আবারও আরিয়ানের কাছে আসে। এখন তো মেয়েটার যাওয়ার কোনো জায়গা নেই, মেয়েটা এখন কোথায় যাবে? তো মেয়েটা তার বাবা মায়ের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমার ঘরে থাকুক, এই কথা বললেই তখন আমার এই মতিন কাকা তার ঘরে জায়গা দেয়। মতিন কাকা তার ঘরে জায়গা দেয়। আমি নিজ হাতে আমার ওয়াইফকে এবং আমার এই ওয়াইফ অদরাকে এবং আমার বাচ্চাকে মতিন কাকার হাতে তুলে দিই, মানে আমার কাকার হাতে তুলে দিই। তুলে দেওয়ার পরে আমার মন টোনার ঠিক নেই, আমি তখন কি করি আবারও পুনরায় কাতারে আপনার সৌদিতে চলে আসি। ভাইরে ভাই, সৌদিতে আসার পরে আমি তো আমার মতো করে আসছি, আমার মতো করে চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি। এরই মাঝে এই ঘটনার প্রায় আপনার 8 থেকে 9 মাস পরেই আমি গ্রামের মধ্যে হঠাৎ করে এক খবর পাই কি যে এই মতিন কাকাই নাকি আমার বউ অদরাকে বিয়ে করে ফেলছে। আর আমি এটা কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, এটা কেমনে কি? এটা জানার পরে তখন আমি বাংলাদেশে গেলাম। আবারও সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার পরে আমি তখন আমার স্ত্রীকে বললাম যে আমি আমার মেয়ে নিয়ে যাব। মতিন কাকারে বললাম আমি মেয়ে নিয়ে যাবো। তখন মতিন কাকা ওরে বিয়ে করছে, সবার সামনে ওরে নিয়ে সংসার করতেছে। আমি তখন আমার মেয়েরে নিয়ে আসছে, আমার মেয়েরে নিয়ে আসে আমি আমার আব্বা আম্মার কাছে আমার মেয়েরে দিছি। দেওয়ার পর আমি পুনরায় আবারও সৌদিতে চলে গেছি। এরই মাঝে মতিন কাকা করলো কি অধরারে নিয়ে এবার দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে। এই বুড়ো বয়সে উনি অধরারে নিয়ে আপনার সুইডেন যায়, কানাডায় যায়, বিভিন্ন দেশে যায়, ঘুরতেছে, ট্যুর করতেছে। এবং ওদের ঘরে এখন 2 ছেলে 2 মেয়ে, মানে অধরার ঘরে এখন 2 ছেলে 2 মেয়ে। আপনি যেটা শুনলে সবচেয়ে অবাক হয়ে যাবেন, আমি যেই অনিক ভাইয়ের উপরে এত রাগ করছি, এত ফাইট করছি, আসলে অধরা ইচ্ছা করে অনিক ভাইকে ভালোবেসে অনিক ভাইয়ের সঙ্গেও কাতারে গেছে, আমার সঙ্গে সংসার করার জন্য যায় না। এটা অনিক ভাইয়ের সঙ্গে পরে যখন আমার কথা হয়, অনিক ভাই আমার প্রমাণও দিছে। ওই যখন অনিক ভাইয়ের সঙ্গে দেখা করে অনিক ভাই সবগুলো বিষয় বলছে, অনিক ভাই নাকি ওরে বলছে যে তোমার আমার তো পছন্দ হয়, তুমি ওর মতো একটা ছেলেরে কেন পছন্দ করলা? তখন নাকি অধরা বলতেছে ভাই আমি তোরে পছন্দ করি নাই, কেমনি কী হয়ে গেছে আমি জানি না, আমি তো আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলেরে খুঁজতেছিলাম। এই কথা বলার পরেই নাকি অনিক ভাইয়ের সাথে ওর সম্পর্ক হয়, এবং এই সম্পর্কের মাঝে তারা বাংলাদেশে একসাথে শারীরিক সম্পর্কও করে এবং ওরে বিয়ে করে অনিক ভাই তখন তারা নিয়ে যায়। আসলে অনিক ভাই তার কাছে চলে যায় না, বরং সে অনিক ভাইয়ের কাছে চলে গেছে। এবং সর্বশেষ যখন সে বুঝছে যে আমার পারিবারিক অবস্থা খারাপ, আমার আব্বার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব, এটা জানার পরে মানে আমরা এখন গরিব হয়ে গেছি, এটা জানার পরে সে মতিন কাকার আশ্রয় নেয়। এবং ওর পেটে যে নেক্সট যে বাচ্চাটা হয়েছিল ওইটা মতিন কাকার বাচ্চা, এটা মতিন কাকার বাচ্চা ওর পেটে। এবং মতিন কাকাই টেকনিক্যালি আমার কাছ থেকে ওরে নিয়ে যায়, এবং শেষমেশ ও মতিন কাকার সাথে এখন সংসার করতেছে। তা আমার মেয়েটা এখন মোটামুটি বড় হয়েছে, এবং আমি স্টিল এই মুহূর্ত পর্যন্ত সৌদি আরব আছি। আমি সৌদি আরবে খুব কষ্টে আছি ভাই, এত কষ্টে আছি যা বলার মতো না। কিন্তু আমি আর বাংলাদেশে যাই না বা যাওয়ার ইচ্ছেও হয় না। আমার মাও মারা গেছে, আমার বাবা মা দুজনেই মারা গেছে, ভাই বোনদের বিয়ে হয়েছে, আমার আর এখন দেশে যেতে ইচ্ছে হয় না ভাই। সারাটা রাত জেগে আপনার গল্পগুলো শুনি, পুরোটা রাত আপনার গল্পগুলো শুনি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা 2 থেকে 3টা গল্প সারা রাতে শুনি। এবং আপনাকে এত ভালোবাসি আপন ভাই, যা বলার মতো। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে আপনি ভৌতিক গল্পগুলো কিছু কম দিয়ে হলেও এই ধরনের গল্পগুলো দেন, কারণ এই ধরনের গল্পগুলো থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। বিশেষ করে আমার জীবন থেকে যদি আপনি আমার গল্প রেকর্ড করেন, অনেকে অনেক কিছু শিখবে। আমার গল্পটা রেকর্ড করবেন ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকে আসলে ইলেকট্রিসিটি অনেক প্রবলেম, আমি এসি দিতে পারি নাই, খুব গরমের মধ্যে রেকর্ড করছি। এবং সর্বশেষ কথা হচ্ছে আমাদের আরিয়ান হোসেন, এবং আমি মাঝে মাঝে কিছু নাম মানে এদিক সেদিক করে ফেলেছি, আপনারা কষ্ট করে যারা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই গল্পটা শুধু একটা গল্পই না, আমার কাছে মনে হয় এটা একটা শিক্ষাও বটে। যেমন রং নাম্বারে প্রেম, না জেনে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, এবং অধরা যে প্ল্যানিংটা ওদের সাথে করেছে, একইভাবে আরিয়ান এবং একইভাবে অনিক এবং মতিন কাকা। অধরা যে মতিন কাকার কাছে সারা জীবন থাকবে সেই নিশ্চয়তা আমি আসলে দিতে পারি না। কারণ এই টাইপের কিছু মেয়ে থাকে যারা শুধুমাত্র টাকাকে ভালোবাসে, টাকা যার কাছে আছে ওরা তার কাছে আছে। আর আমার কাছে কেন জানি মনে হয় যে এই পৃথিবীর 95% মানুষই খারাপ,
ইয়েস, দায়িত্ব নিয়ে বললাম যে এই পৃথিবীর 95 মানুষ খারাপ, আর আপনি যদি সে 5%-এর মধ্যে থেকে থাকেন তবে আপনি ভালো মানুষ। আপনি ভালো না খারাপ, আপনি চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনার বিবেক যখন আপনাকে বলবে আপনি ভালো, আপনি ভালো, আর আপনার বিবেক যখন আপনাকে বলবে আপনি খারাপ, আপনি সত্যিই খারাপ। যদি খারাপ হয়ে থাকেন তবে ভালোর পথে আসেন। জীবনের সময়টা খুব কম। আজ থেকে 100 বছর পরে আপনার আমার কবরেরও কোনো ঠিক থাকবে না। আজ থেকে 100 বছর পরে আজকের এই জেনারেশনের যারা আছে এদের কবরের অস্তিত্ব থাকবে না। আর 100 বছর যেতে খুব বেশি সময় লাগে না। অনেকে বলছেন তা কী করে হয়? তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার বয়স কত, আর বাকি সময়গুলো কখন গিয়েছে, হিসাব মিলাতে পারবেন না। জীবনের হিসাবটা বড় কম। তাই তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো পথে ফিরে আসবেন এই কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।